আমাদের আজকের ওয়েবিনারের আলোচনার টপিক হচ্ছে প্রোগ্রামিং শেখার স্টেপ বাই স্টেপ গাইডলাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং এটা এমন একটা টপিক যে টপিকের আলোচনা বা যে টপিক নিয়ে জানার দরকার যে আপনার আছে এই ব্যাপারটাই হয়তো আপনি জানেন না। আমাদের আজকের ওয়েবিনারে যদি আপনারা জয়েন করেন তাহলে আমার মনে হয় এর গুরুত্বটা আপনারা বুঝতে পারবেন এবং তার আগে আমরা আরেকটা ব্যাপার করার চেষ্টা করি পুরো আমাদের আলোচনা জুড়ে, সেটা হচ্ছে আমরা কোথা থেকে কে জয়েন করতেছি তার আমাদের লাইভে বা আমাদের ওয়েবিনারে যুক্ত হওয়ার প্রথমেই আপনাদের কাজ হচ্ছে কোথা থেকে কে জয়েন করতেছি। আহ আজকে লাইভ ক্লাসে আপনারা যারাই জয়েন করতেছেন আপনারা বলে দেবেন আপনি কই থেকে জয়েন করতেছেন, লোকেশনটা বলে দেবেন, তাতে করে আমরা ছোট্ট একটা সার্ভে করতে পারবো যে আসলে আমাদের ইন্টেলেকচুয়াল পিপলরা কোন জায়গায় থেকে আসতেছে। আচ্ছা, ওকে। আহ ওকে, অলরেডি অনেক কমেন্ট চলে আসছে। ওকে, মাহফুজ মাহফুজ সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে। আমরা তাহলে যেহেতু আমরা অলরেডি জয়েন করা শুরু করছি, আমি মাঝে মধ্যে আপনাদের একটু রিমাইন্ডার দেবো যে আসলে কারা কই থেকে জয়েন করতেছেন। জুয়েল রানা সিলেট থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিয়াম আহমেদ, কানাডা থেকে রাকিব আহমেদ, আমাদের প্রবাসী বন্ধুরাও, প্রবাসী লার্নাররাও আমাদের আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেইন আলোচনায় আগায় যেতে পারি, আপনারা অলরেডি চলে আসছেন। ওকে, আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে প্রোগ্রামিং শেখার স্টেপ বাই স্টেপ গাইডলাইন। প্রোগ্রামিং কিভাবে স্টেপ বাই স্টেপ শিখবো। তো আমি প্রথমে বলতেছিলাম যে এটা এমন একটা টপিক যে টপিক নিয়ে আলোচনাটা খুব জরুরি এবং আমাদের যে এই টপিক নিয়ে আলোচনা জরুরি বা জানতে হবে এই ব্যাপারটাই আমরা জানি না। তার কারণটা হচ্ছে এখনকার সময় এসে আমাদের মডার্ন টাইম এসে প্রোগ্রামিং এমন একটা ব্যাপার দাঁড়ায় গেছে যে আমরা যারাই কাজ করি আহ, আমাদের আহ, কাজের সেক্টর আলাদা, বিভিন্ন জায়গায় কাজ করি আমরা আমরা সবাই কাজের ক্ষেত্রে কম্পিউটার আমাদের ব্যবহার করতে হয়। কম্পিউটার যেহেতু ব্যবহার করতে হয় সুতরাং আমরা প্রত্যেকেই প্রোগ্রামিং ব্যবহার করে আমরা আমাদের কাজের ফ্লোটাকে অটোমেট করতে পারি। আমরা আমাদের ছোটখাটো কাজের জন্য ছোট ছোট সফটওয়্যার তৈরি করে নিতে পারি এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগটা ব্রড এবং এই প্রয়োগটা ব্রড, এই ব্যাপার স্যাপারগুলো আমরা আমাদের আজকের পুরো লাইভ ক্লাস জুড়ে আলোচনা করব। তো পুরো লাইভ জুড়ে আমাদের সাথে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, তো টপিকটা আরেকবার রিমাইন্ডার দিই আপনাদের। আজকের আলোচনার টপিক হচ্ছে প্রোগ্রামিং শেখা স্টেপ বাই স্টেপ গাইডলাইন এবং আমরা আজকের লাইভ ক্লাসটা একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করি। আমরা স্লাইডের উপর খুব বেশি ফোকাস করব না, তারপরেও কনভেনশনের জন্য স্লাইডটা আমরা রাখছি। আমরা মূলত ব্যাপারটা ইন্টারেক্টিভ করার চেষ্টা করব এবং আমরা যখন আলোচনা করব, আমি যখন আলোচনা করতেছি মিন হইলে আপনারা ইন্টারাপ্ট করতে পারেন, আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন জানাইতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। আমি তাতে করে হবে কি আমাদের আলোচনাটা ফ্রুটফুল হবে। আপনাদের সাথে ইন্টারাকশন যদি আমরা আমরা করতে পারি তাহলে আমরা আমাদের আলোচনাটাকে ফ্রুটফুল করতে পারবো। তো আমাদের আজকে লাইভ ক্লাস থেকে আমরা কেমন ব্যাপার স্যাপার কি ব্যাপার স্যাপার শিখতে পারতেছি পুরোটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর। আসলে আমরা একটু ইন্টারাকশন করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। কনভেনশন হিসেবে যেহেতু স্লাইড রাখা লাগে আমরা স্লাইডে চলে যাইতেছি। স্লাইডটা সামনে থাকবে, মূলত আমরা ইন্টারাকশন করব, আপনারা প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো আনসার দেব। আচ্ছা, গাজী সিয়াম এইচএসসি 26, ও আচ্ছা, চট্টগ্রাম থেকে ফাহমিদা তাহসিন। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা কি। আমরা এই যুগে বসবাস করি, অন্ততপক্ষে এইটা আমাদের কাছে ক্লিয়ার যে প্রোগ্রামিং জিনিসটা কি। যদি ক্লিয়ার না হয়, যাদের কাছে ক্লিয়ার না, আমরা ছোট্ট করে সময় নষ্ট না করে একটা ব্রিফ দিয়ে দিই যে প্রোগ্রামিং ব্যাপারটা কি। তো প্রোগ্রামিং হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন যা দিয়ে আমরা আমাদের কম্পিউটারকে বিভিন্ন কাজের নির্দেশ বা কমান্ড দিতে পারি। একাডেমিক ডেফিনেশন। আমরা যদি এক্সাম্পল দেখি বা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামিং জিনিসটা কি। এসে দেখেন, আমরা আমাদের লাইভ ক্লাসে আপনারা জয়েন করছেন, আমরা আমাদের লাইভ ক্লাসটা ব্রডকাস্ট করতেছি ফেসবুক বা ইউটিউবে। এই পুরো ব্যাপারে প্রত্যেকটা স্টেপের মধ্যে কিন্তু আমরা আহ, বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতেছি। গুগল ড্রাইভ, গুগল স্লাইড একটা সফটওয়্যার। আমরা ফেসবুক বা ইউটিউব যে লাইভ শেয়ার ব্রডকাস্ট করতেছি তাদের একটা সফটওয়্যার আছে এবং আপনি আপনার ফোন থেকে ব্যাপারটা দেখতেছেন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে এই ব্যাপারটা দেখতেছেন, স্ট্রিমটা দেখতেছেন, আপনার সেখানেও ডিকোডার একটা সফটওয়্যার আছে।
এবং শুধুমাত্র আমাদের একটা ভুল ধারণা হচ্ছে শুধুমাত্র মোবাইল ফোন এবং আমাদের কম্পিউটার বা ল্যাপটপের জন্যই আমরা সফটওয়্যার ব্যবহার করি। অন্য কোনো কাজে আমাদের সফটওয়্যার ব্যবহার করা হয় না। আসলে আপনার হাতের যে হাত ঘড়িটা আছে, আপনার বাসায় যে ওয়াইফাই রাউটারটা আছে, যে রাউটার দিয়ে আপনি ইন্টারনেটে কানেক্টেড, আপনার বাসায় যে মাইক্রোওয়েভ ওভেনটা আছে, এই প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সফটওয়্যার আছে এবং এই সফটওয়্যার গুলোই তৈরি করা হয় প্রোগ্রামিং করে। এটাই হচ্ছে প্রোগ্রামিং এর ডেফিনিশন। প্রোগ্রামিং দিয়ে আমরা সফটওয়্যার তৈরি করি এবং এই সফটওয়্যার গুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ডিভাইসের মধ্যে আছে। আর প্রোগ্রামিং শেখা আমাদের জন্য জরুরি কেন? আমরা যে নেসেসারিলি সফটওয়্যার তৈরি করতে পারবো বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করতে পারবো এই জন্যই যে প্রোগ্রামিং শিখবো, এটাই শুধুমাত্র প্রোগ্রামিং এর প্রয়োগ ক্ষেত্র না। আমাদের ডেইলি লাইফের ছোটখাটো নিজেদের প্রত্যেক দিনের বোরিং কাজ অটোমেশন থেকে শুরু করে আমাদের প্রত্যেক দিনের মূলত আমরা ডাটা নিয়ে কাজ করি। আমরা সবাই ডাটা নিয়ে কাজ করি। যে সেক্টরে থাকি, ডাটা এনালাইসিস থেকে শুরু করে সব ধরনের কাজে প্রোগ্রামিং আমাদের হেল্পফুল হতে পারে। তো কিভাবে হেল্পফুল হতে পারে? এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি, আসতেছি আমরা। আচ্ছা, ওকে। আমরা যদি কমেন্ট সেকশনে দেখি, আ মফিজউদ্দিন সাহেব প্রশ্ন করেছে, পাইথন ভালো নাকি সি প্লাস প্লাস ভালো? ওকে, আচ্ছা, ভালো খারাপের প্রশ্নে না যাই। আমরা আমাদের আজকের আলোচনায় আমরা আমাদের নিড গুলা আমরা কি করতে চাই এই ব্যাপার-স্যাপার গুলো স্পেসিফাই করব এবং আমরা এমন একটা গাইডলাইন পাবো যেখান থেকে আপনি নিজেই ডিসিশনটা নিতে পারবেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন ভালো নাকি সি প্লাস প্লাস ভালো। এবং আপনার ক্ষেত্রে আপনার নিজের কাজের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন প্রয়োগ ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা শিখবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম প্রোগ্রামিং জিনিসটা কি। আচ্ছা, এবার একটু আসেন যে আসলে প্রোগ্রামিং শিখে আমরা কি করতে পারবো? প্রোগ্রামিং শিখে আমি যে একটু আগে বললাম যে আমাদের সবার প্রোগ্রামিং জানা জরুরি। শুধু সফটওয়্যার তৈরি করার জন্য, অ্যাপ তৈরি করার জন্য, ওয়েব অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এই যে প্রোগ্রামিং নেসেসারি না, অন্যান্য কাজেও যে লাগে, এই ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। দেখেন, প্রথমত এটা তো আমরা সবাই জানি যে প্রোগ্রামিং শিখে আপনি ফুল টাইম ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবেন। এবং আমাদের এখনকার দুনিয়ায় নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। সেটা হচ্ছে আপনি যদি সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চান, আমাদের দেশের ছোটখাটো কোম্পানি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে এবং ফ্যাং টাইপের যে কোম্পানিগুলো আছে, এগুলো এখন আর আপনাকে আস্ক করে না যে আপনার কম্পিউটার সায়েন্সের কোনো ডিগ্রি আছে কিনা। এবং এই ব্যাপার-স্যাপারগুলো আমাদের কাছে এত এভেইলেবল হয়ে গেছে, সোর্স ম্যাটেরিয়াল বলেন, লার্নিং ম্যাটেরিয়াল বলেন, যে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন ব্যাপারগুলো এমন নয়। এখন অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপাররা বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন স্টাডি ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, আইসা তারা ফুল টাইম ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অনেক বড় বড় কোম্পানিতে জব করতেছেন এবং তারা এখন জিজ্ঞাসাও করে না যে আপনার কম্পিউটার সায়েন্সের ডিগ্রি আছে কিনা, সার্টিফিকেট আছে কিনা। তারা জাস্ট দেখে যে আপনাকে যে কাজ করতে হবে এই কাজটা আপনি করতে পারেন কিনা। আচ্ছা, গোপালগঞ্জ থেকে নুসরাত জয়েন করেছে। ওকে। আমাদের এখানে অনেক আমাদের ইয়াং লার্নাররাও আছেন যারা এইচএসসি 26 2026 ব্যাচের। ওকে। আচ্ছা, 2026 ব্যাচের অনেকে আছে। আচ্ছা, চট্টগ্রাম থেকে জয়েন করছে। সি শার্প এর কাজ কি? আচ্ছা, জুবায়ের আহমেদ জিজ্ঞেস করছেন যে সি শার্প এর কাজ কি? আচ্ছা, আমি একটু আগে বললাম যে আমরা প্রয়োগ ক্ষেত্রগুলো দেখব। প্রয়োগ ক্ষেত্রগুলো থেকে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার প্রয়োগ ক্ষেত্রগুলার জন্য আপনি কোন ল্যাঙ্গুয়েজটা শিখবেন, কোন ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি আপনার বা নেসেসিটি যে ডোমেইনটা সেই ডোমেইনে ভালোভাবে এই ল্যাঙ্গুয়েজটা এপ্লাই করে ফুল বেনিফিট পাইতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আ সিয়াম আহমেদ প্রশ্ন করছে যে ডাটা সায়েন্স এর জন্য কি পাইথন ভালো নাকি আর ভালো? ওকে, ঠিক আছে। এই আলোচনাতেও আমরা আসবো। ডাটা সায়েন্স এর জন্য পাইথন ভালো নাকি আর ভালো? দুটাই ভালো। তবে আর এর চাইতে পাইথনের স্টাডি ম্যাটেরিয়াল অনেক বেশি এভেইলেবল এবং আর এর চাইতে পাইথন ব্রডলি ব্যবহার করা হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা ছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার জবের জন্য। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এখন ডিগ্রি নেসেসারি না। এটা আমরা জানি। এখন আপনাকে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হইতে হবে ফুল টাইম এটার কোন নেসেসিটি না। আপনি চাইলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজ করতে পারেন। আ সেটা ফুল টাইম ডেভেলপার হিসেবে আউটসোর্সিং এর কাজ করতে পারেন বা ডাটা অ্যানালিস্ট হিসেবেও বা অন্য যেকোনো ক্ষেত্রে আপনি আউটসোর্সিং বা মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন প্রোগ্রামিং শিখে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আমাদের মধ্যে রিসেন্টলি গ্রোইং আমাদের দেশে রিসেন্ট ট্রেন্ড এর মধ্যে আছে সেটা হচ্ছে আমরা অনেকে অনেক আইডিয়া নিয়ে বসে থাকি। টেক স্টার্টআপ শুরু করব অথবা ট্রেডিশনাল কোন একটা বিজনেস মডেল আমাদের আছে যেটাকে আমরা অটোমেট করতে চাই।
জাস্ট আমরা অটোমেট করার আইডিয়াটা আমাদের মাথার মধ্যে আছে, আমরা জাস্ট সফটওয়্যার তৈরির প্রসেস বা অটোমেশন করার প্রসেসটা জানি না, হেতু আমরা ব্যাপারটাকে অটোমেট করতে পারতেছি না বা স্টার্ট আপটা তৈরি করতে পারতেছি না। সেক্ষেত্রে নিজের ড্রিম স্টার্ট আপ আইডিয়া নিয়ে কোনো অ্যাপ বা অটোমেশন প্রসেস যদি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রেও প্রোগ্রামিং অনেক হেল্পফুল একটা ব্যাপার, মানে লাগবেই প্রোগ্রামিং সেই ক্ষেত্রে। এটাই হয়তো আপনার ড্রিম ড্রিম স্টার্ট আপটা তৈরি করার ক্ষেত্রে অন্তরায় হয়ে আছে যে এখনো প্রোগ্রামিংটা শেখেন নাই। ওকে, ঠিক আছে। এমডি আল মামুন উনি জয়েন করেছে পঞ্চগড় থেকে। আচ্ছা, আমি ডাইভার্স মানুষজন পাইতেছি, বিভিন্ন জায়গা থেকে মানুষজন জয়েন করতেছে। ওকে, তাহলে এই তো গেল ফুল টাইম প্রোগ্রামার হিসেবে জব করার সেক্টরটা। এরপর আপনি যদি ফুল টাইম প্রোগ্রামার না হইতে চান, আপনি অলরেডি কোথাও জব করতেছেন, অলরেডি কোনো একটা কাজের মধ্যে আছেন যেখানে আপনি প্রত্যেক দিন কম্পিউটার নিয়ে কাজ করতে হয়, আপনার এক্সেল শিট নিয়ে কাজ করতে হয়, আপনার ডাটা অ্যানালাইসিস এর কাজ করতে হয়, আপনার রিপোর্ট তৈরি করতে হয়, রিপিটেটিভ কাজ করতে হয়, এই ক্ষেত্রেও প্রোগ্রামিং আপনার কাজে লাগতে পারে। কিভাবে কাজে লাগতে পারে? আপনি যদি ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের মানুষ হন, সেক্ষেত্রে আপনি ডাটা অ্যানালাইসিসটা শিখে নিতে পারেন। আপনি এক্সেল দিয়ে যখন ডাটা অ্যানালাইসিস করেন, হয়তো স্মল অ্যামাউন্ট অফ ডাটা এক্সেল দিয়ে ডাটা অ্যানালাইসিস করে বা গুগল শিট দিয়ে ডাটা অ্যানালাইসিস করে আপনি একটা রেজাল্ট ডেরাইভ করতে পারেন। কিন্তু আপনি যেহেতু থিওরি জানেন ডাটা অ্যানালাইসিস করতে হয় কিভাবে, এই থিওরি গুলো জাস্ট যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে সেখানে এই থিওরি গুলো অ্যাপ্লাই করেন, তখন আপনি বিলিয়ন বিলিয়ন অফ ডাটা, বিগ ডাটা যেটাকে আমরা বলতেছি, এই ডাটা প্রসেস করতে পারবেন সেম স্কিল সেট নিয়ে, যে স্কিল সেট নিয়ে আপনি অলরেডি কাজ করতেছেন। তো সেই ক্ষেত্রে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এ যারা কাজ করতেছেন, কমার্স ফিল্ডে যারা কাজ করতেছেন, তাদের ক্ষেত্রে প্রোগ্রামিং মাস্ট লার্ন একটা টপিক বলে আমি মনে করি। ডেভেলপারদের জন্য যেমন প্রোগ্রামিং মাস্ট লার্ন একটা টপিক, আমাদের অ্যাকাউন্টিং বা কমার্স নিয়ে যারা কাজ করতেছেন তাদের জন্য আজকের দিনে মাস্ট লার্ন একটা টপিক হয়ে দাঁড়াইছে। এবং এখন অনেক চাকুরি নিয়োগের ক্ষেত্রে দেখবেন যে যারা ডাটা অ্যানালিস্ট বা ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং ক্ষেত্রে যে জবের নিয়োগগুলো আমরা দেখি, অনেকেই তারা আস্ক করে যে আপনি বা ডাটা অ্যানালাইসিস এর কাজ পারেন কিনা বা ডাটা সায়েন্স এর কাজ পারেন কিনা। আস্ক যদি নাও করে, সেই ক্ষেত্রে যদি আপনার সিভিতে থাকে এটা যে আপনি ডাটা সায়েন্স এর কাজ পারেন, ডাটা অ্যানালাইসিস এর কাজ পারেন প্রোগ্রামিং দিয়ে, সেক্ষেত্রে এটা আপনার ক্যারিয়ারের জন্য হিউজ একটা বুস্ট, হায়ারিং চান্স আপনার অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা হতে পারে, আপনি মার্কেটিং এ কাজ করতেছেন, আপনি একটা ফানেল বা পাইপলাইনে কাজ করতেছেন, কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, এখন প্রত্যেকদিন হয়তো রিপিটেটিভ একটা ওয়েতে কাজ করতেছেন, আপনার ফানেল থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা স্টেপে ডাটা কালেকশনটা হাতে করতে হইতেছে। তো এই রিপিটেটিভ কাজটা প্রোগ্রামিং জানা থাকলে আপনি অটোমেট করতে পারবেন। এই অটোমেশন দিয়ে করতে পারবেন কি, প্রত্যেকদিন যে রিপিটেটিভ কাজ, বসে বসে বোরিং টাস্ক গুলো করতে হচ্ছে, প্রসেসটা আপনি জানেন, অলরেডি জানা প্রসেসটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি অটোমেট করে ফেলেন, প্রত্যেক দিনের 4-5 ঘন্টা 6 ঘন্টার কাজ হয়তো 15 মিনিটে করে ফেলতে পারবেন আপনি। তো সেই ক্ষেত্রে মার্কেটিং এ মার্কেটিং এ যদি আপনি থাকেন, সেক্ষেত্রে ফানেল এবং পাইপলাইন এই ব্যাপার স্যাপারগুলো অটোমেট করতে পারবেন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আবার আমরা যদি টোটালি ইররিলেভেন্ট একটা ফিল্ড ধরি যেখানকার মানুষজনের প্রোগ্রামিং শেখার প্রয়োজন সাধারণত পড়ে না, সাপোজ জার্নালিজম ফিল্ডটা ধরলাম আমরা। তো আপনাকে রিপোর্ট তৈরি করতে হয়, এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে ডাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আপনি কিন্তু ওয়েব স্ক্র্যাপিং করে বিভিন্ন ওয়েবসাইট থেকে নিউজ রিপোর্ট বা ডাটা কালেক্ট করে সেগুলোর উপর অ্যানালাইসিস করে একটা রিপোর্ট তৈরি করতে পারেন, যে রিপোর্ট গুলোর অ্যাকুরেসি বাড়বে। এবং এই রিপোর্ট অ্যাকুরেসি আপনার জার্নালিজম যারা করতেছেন অলরেডি তারা জানেন যে রিপোর্টের বেশি অ্যামাউন্ট অফ ডাটা, হিউজ অ্যামাউন্ট অফ ডাটা থেকে যখন আপনারা একটা প্রিডিকশন দাঁড় করান, তখন তার স্ট্রেংথটা কত বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখেন, জার্নালিজম যাদের প্রোগ্রামিং শেখার প্রয়োজন পড়ে না, কিন্তু আপনার যদি প্রোগ্রামিং জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার কাজের অ্যাকুরেসি, আপনার কাজের এফিসিয়েন্সি কিভাবে বাড়াই ফেলতে পারতেছেন। তো এটাই হইতেছে, আপনি যদি নন প্রোগ্রামার টাইপের জব করেন, নন ডেভেলপমেন্ট টাইপের জব করেন, সেই ক্ষেত্রেও আমরা পাইথন ব্যবহার করে আমাদের ওয়ার্ক ফ্লো অটোমেট করতে পারি, আমাদের লাইফটা ইজি করে ফেলতে পারি। ওকে, তো এটাই হইতেছে প্রোগ্রামিং এর প্রয়োগ ক্ষেত্র। আপনি ফুল টাইম ডেভেলপার হতে পারেন, আপনি আপনার ডেইলি লাইফটাকেও ইজি করে ফেলতে পারেন। ওকে, আচ্ছা, কুমিল্লা থেকে জয়েন করেছে মিনহাজ কিম। ওকে, ঠিক আছে, আমাদের অনেক মানুষজন চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার গুরুত্ব তো বুঝে ফেলেছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখতে হবে এবং কি কিভাবে আপনাকে হেল্প করতে হবে আপনার ডেইলি টাস্কে
বা প্রত্যেকদিন যে কাজটা করেন, লাইভলিহুডের জন্য যে কাজটা করেন, সেই কাজগুলো কেমনে ইজি করতে পারে প্রোগ্রামিং দিয়ে। এখন প্রশ্ন আসতেছে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবেন। এখন দেখেন, আমরা আজকে সর্ট অফ একটা ডিসিশন ডেরাইভ করব যে আমাদের জন্য জেনারেল পারপোজ কোন ল্যাঙ্গুয়েজটা হেল্পফুল হবে, এবং তার সাথে কিছু ম্যাট্রিক্স দিয়ে দেবো। আমরা কিছু ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো, যে ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য কোন ল্যাঙ্গুয়েজটা শেখা হেল্পফুল হবে। আচ্ছা, ওকে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যেটা দিয়ে আপনি শুরু করবেন, অর্থাৎ দ্বিতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাইতেছেন, সেই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সেই ল্যাঙ্গুয়েজে কিছু বৈশিষ্ট্য থাকা জরুরি। যেমন প্রথম কথা হচ্ছে, একটা সময় ছিল যখন প্রোগ্রামিং অনেক হার্ড ছিল, যখন কম্পিউটারের ইন্টারনাল আর্কিটেকচার বুঝতে হইতো, যে র্যাম কিভাবে কাজ করতেছে, প্রসেসর কিভাবে কাজ করতেছে, প্রসেসর রেজিস্টার কিভাবে কাজ করতেছে, এই ব্যাপারে নলেজ থাকতো। কিন্তু এখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এমন একটা অবস্থায় এসে দাঁড়াইছে যে এই ল্যাঙ্গুয়েজ গুলো অনেক ইজি, আর আমাদের মেমোরি ম্যানেজমেন্ট বা ওই কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে নলেজ লাগে না। এই নলেজ গুলো ছাড়াই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যে ইজি, মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যে ইজি, এর মধ্যেও আবার ম্যাট্রিক্স আছে। কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে অনেক বেশি সহজ, কোনোটা একটু তুলনামূলক কঠিন। তো সেই ক্ষেত্রে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে যে ল্যাঙ্গুয়েজটা শিখবেন, সেটার প্রথম বৈশিষ্ট্য থাকতে হবে যেটা, সেটা হচ্ছে শিখতে সবচেয়ে কম সময় লাগতে হবে এমন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। লার্নিং কার্ভটা অনেক ছোট হইতে হবে, লার্নিং কার্ভটা স্টিফ হইলে হবে না, যে শিখতে অনেক বেশি এফোর্ট দিতে দিতে হইতেছে। এমন ল্যাঙ্গুয়েজ প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে পিক করা উচিত না। আচ্ছা, এটা গেল প্রথম ম্যাট্রিক্স। দ্বিতীয় ম্যাট্রিক্স হইতেছে এমন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা যায়। কিছু ল্যাঙ্গুয়েজ আছে, মডার্ন ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো খুব স্পেসিফিক কাজ করা যায়। যেমন একটা ল্যাঙ্গুয়েজ শিখলেন যেটাতে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করা যাইতেছে, একটা ল্যাঙ্গুয়েজ শিখলেন যেটাতে আইওএস অ্যাপ ডেভেলপ করা যাইতেছে, একটা দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যাইতেছে। তো হয়তো যেটাতে অ্যান্ড্রয়েড ডেভেলপ করা যেতেছে সেটাতে আইওএস করা যেতেছে না, সেটাতে হয়তো ওয়েব করা যেতেছে না। এইরকম লিমিটেশন কিছু ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট করে। আবার কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে দুইটা করা যায়, আইওএস করা যায়, অ্যান্ড্রয়েড করা যায়, হয়তো ওয়েব করা যায় না। আবার কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটাতে মেশিন লার্নিং এর কাজ করা যায়, ডাটা অ্যানালাইসিস এর কাজ করা যায়, কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায় না। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় ম্যাট্রিক্স হইতেছে আপনাকে এমন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ কাজ করা যায়, বেশি প্ল্যাটফর্মের জন্য কাজ করা যায়। যেমন ওয়েবের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, ডেস্কটপের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, মোবাইল অ্যাপ বানানো যায়, ডাটা সায়েন্স এর কাজ করা যায়, মেশিন লার্নিং করা যায়। এই টাইপের একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, এই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়, ডোমেইনটা বড়, এরকম একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে পিক করতে হবে। এটা হইতেছে দ্বিতীয় ম্যাট্রিক্স। আর তৃতীয় ম্যাট্রিক্স হইতেছে ল্যাঙ্গুয়েজটা শিখতে কম সময় লাগতে হবে, এটা কিন্তু একটা আলাদা ম্যাট্রিক্স। আর একটা ব্যাপার হইতেছে ল্যাঙ্গুয়েজটা শর্ট হইতে হবে, অর্থাৎ প্রচুর পরিমাণ কোড করা লাগছে অল্প একটু কাজ করার জন্য। এইরকম ল্যাঙ্গুয়েজ পিক না করাই ভালো, যে অল্প একটু লিখে খুব সিম্পল কোড দিয়ে অনেকগুলো কাজ করা যাইতেছে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ পিক করা ভালো। কারণ আপনি তো আলটিমেটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রবলেম সলভ করতেছেন। তো ফোকাসটা যেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর খুব বেশি না থাকে, ফোকাসটা যেন প্রবলেম সলভিং অ্যাপ্রোচের উপরে থাকে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ পিক করতে হবে। তাহলে আমরা তিনটা ম্যাট্রিক্স ডিসাইড করছি, এই তিনটা ম্যাট্রিক্স দিয়ে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার প্রথম ল্যাঙ্গুয়েজ যদি শিখতে যান, কোন ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত আপনার। প্রথম ম্যাট্রিক্স হইতেছে শিখতে সবচেয়ে কম সময় লাগতে হবে। দ্বিতীয় ম্যাট্রিক্স হইতেছে সব ধরনের কাজ যেন করা যায়, এরকম একটা ল্যাঙ্গুয়েজ পিক করতে হবে। লিমিটেড একটা প্ল্যাটফর্মে কাজ করা যায়, এরকম ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাভয়েড করাই ভালো। আর তৃতীয় ম্যাট্রিক্স হইতেছে অল্প লিখে যেন অনেক কাজ করা যায়, এরকম একটা ল্যাঙ্গুয়েজ পিক করতে হবে। আর এইরকম একটা ল্যাঙ্গুয়েজের সাজেশন আমরা আজকে আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে মোটামুটি অনেক ধরনের কাজ করা যায়। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটু একটা ম্যাট্রিক্স দেখে আসি। ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা যেটা সাজেস্ট করতেছি, যে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি নিজের ক্ষেত্রেও, যদি আমি আবার রোল ব্যাক করে পাস্টে ফেরত যেতে পারতাম, সেক্ষেত্রে আমি আমার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতাম পাইথনকে। তার কারণ হচ্ছে এই ম্যাট্রিক্স গুলো পাইথন খুব ভালোভাবে স্যাটিসফাই করে। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্স গুলো যখন পাইথন খুব ভালোভাবে স্যাটিসফাই করে, তার ছাড়াও আমি এখন টেক ইন্ডাস্ট্রিতে আছি, আমি আমার ডেইলি কাজ অটোমেট করলাম, কিন্তু সোলোলি যেহেতু আমার রুটি রুজি চলে প্রোগ্রামিং করে বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, সেই ক্ষেত্রে অনেক বড় একটা ম্যাট্রিক্স হচ্ছে বাজারে পাইথনের স্যালারি কেমন, ডিমান্ড কেমন, এটা কিন্তু অনেক বড় একটা ম্যাট্রিক্স। তো এখানে একটা স্ট্যাটিস্টিক আমরা দেখতে পাচ্ছি, একটা রিমোট জব প্ল্যাটফর্মের স্ট্যাটিস্টিক, তারা এই স্ট্যাটিস্টিকটা কালেক্ট করেছে, সেটা হচ্ছে ইনডিড.কম।
এবং এখানে দেখেন 2017, 18, 19, 20 সালের একটা স্ট্যাটিস্টিক দেখানো হয়েছে, এবং এখানে 2020 সালে অর্থাৎ সর্বশেষ যে স্ট্যাটিস্টিক তারা কালেক্ট করছে সেখানে ওয়ার্ল্ড ওয়াইড পাইথনের ডেভেলপার যারা আছে, যারা পাইথন দিয়ে প্রোগ্রামিং করেন, তাদের পেই রেঞ্জটা, তাদের ফেয়ার যেটা আছে, এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে সবচেয়ে আগায়া। 2017-18 সালে জাভাস্ক্রিপ্ট এইগুলোর একটা বড় ব্লুম আমরা দেখছি, এবং তখনও পাইথন রাইজ করতেছিল, এবং সর্বশেষ সময়ে এসে পাইথনটা এই চার্টের টপ চার্টে আছে, অর্থাৎ পে স্কেলের দিক থেকে এবং জব অ্যাভেলেবিলিটির দিক থেকে পাইথন এখনো নাম্বার 1 পজিশনে আছে। সেই ক্ষেত্রে যেহেতু আমি সব কাজ করার জন্য পাইথন ব্যবহার করতে পারতেছি, এবং আমি আমার ক্যারিয়ারটাও বিল্ড আপ করতে পারতেছি, হাই পেইড জব, এবং মার্কেটে এই জবের ডিমান্ড আছে এরকম একটা সেক্টর খুঁজে পাইতেছি পাইথন ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমরা পাইথনটা চুজ করতে পারি। আচ্ছা, এখন দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হইতেছে পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে নিয়ার ইংলিশ টাইপের একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল হাই লেভেল ডিফাইন হয় কিভাবে? ল্যাঙ্গুয়েজটা যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তত এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো, যে ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি প্রত্যেকদিন, এই ল্যাঙ্গুয়েজের মতো। তো সবচেয়ে হাইয়েস্ট লেভেলের ল্যাঙ্গুয়েজ বলা হয় এখন পাইথনকে, কারণ এতে স্পেশালাইজ সেন্টেক্সের পরিমাণ খুবই কম, এবং এর সেন্টেক্স গুলো মোটামুটি ইংলিশের মতো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরেকটা ম্যাট্রিক্স এর রিকোয়ারমেন্ট পাইথন দিয়ে পূরণ হইলো, সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে সবচাইতে কম সময় লাগবে, এবং এই ল্যাঙ্গুয়েজটা লিখতে গেলে সবচাইতে কম হ্যাসেল হবে। এই ফুল রিকোয়ারমেন্টটা আমাদের পাইথন ফুলফিল করতেছে। ওকে, এখন পাইথনের সিম্পলিসিটি যদি আমরা দেখতে চাই, যে অন্য ল্যাঙ্গুয়েজ গুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ গুলোর কম্প্যারিজনে পাইথন কতটা সিম্পল, এবং আমাদের আরেকটা ম্যাট্রিক্স ছিল যে কত অল্প কোড করে কত বেশি কাজ করা যায়, এই রিকোয়ারমেন্টটা পাইথন স্যাটিসফাই করে কেমন। আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখি। দেখেন, এখানে আমাদের 3টা কোড স্নিপিট আছে, একটা সি তে লেখা কোড স্নিপিট, একটা জাভাতে লেখা কোড স্নিপিট, এবং একটা পাইথনে লেখা কোড স্নিপিট। এখন এই 3টা কোড স্নিপেট দিয়ে আমরা একই কাজ করছি। আমরা যখন নতুন প্রোগ্রামিং শিখতে যাই, প্রথম একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, আমাদের একটা রিচুয়াল পালন করতে হয়। সেটা হইতেছে কম্পিউটার স্ক্রিনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখতে হয় যে আসলে ল্যাঙ্গুয়েজটা কাজ করতেছে কিনা, বা আমি এটা রান করতে পারতেছি কিনা। তো এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা যদি আমরা সি তে দেখি, দেখেন আমাদের 5 লাইন কোড লাগতেছে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করার জন্য। জাভাতে যদি আমরা দেখি, একই অবস্থা, 5 লাইন কোড লাগতেছে। জাভা বা সি প্লাস প্লাস বা সি ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ হিসেবে খারাপ, এটা আমি মোটেও মেনশন করতেছি না। জাস্ট পাইথনের একটা আপার হ্যান্ড আছে, যে অনেক অল্প কোড লিখে অনেক কাজ করা যায়। এই ব্যাপারটা আমরা বোঝানোর জন্য এই ব্যাপারটা দেখতেছি। তাহলে জাভাতে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য 5টা লাইন কোড লিখতেছি, এবং পাইথনে দেখেন মাত্র 1 লাইন কোড লিখে আমরা হ্যালো ওয়ার্ল্ড রান করতে পারতেছি। তাহলে সেই ক্ষেত্রে পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে সবচেয়ে কম কোড লিখে সবচেয়ে বেশি কাজ করা যায়। আচ্ছা, ঠিক আছে। সিয়াম আহমেদ সাহেব প্রশ্ন করেছেন, ভাইয়া সি এর সিনট্যাক্স তো এমন না। আচ্ছা, ওকে, আচ্ছা দুঃখিত, এটা সি প্লাস প্লাস হবে। এখানে আমাদের স্লাইডে ছোট্ট একটা টাইপো রয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ ফর মেনশনিং দ্যাট থিং। ধন্যবাদ মেনশন করার জন্য। আচ্ছা, তাহলে এখানে একটু আমরা ফোকাস করি টাইপোটা ইগনোর করে, যে আমাদের সি ল্যাঙ্গুয়েজ সিম্পলিসিটির জন্য যে 5-6 লাইন কোড লাগে জাভা এবং সি প্লাস প্লাসে কোড করতে, আমাদের পাইথনে সেটা 1 লাইনেই এক্সিকিউট করতে পারতেছি। ওকে, আচ্ছা, তাহলে আরেকটা ম্যাট্রিক্স আমরা চুজ করতেছিলাম, আর সেটা হচ্ছে সবচাইতে বেশি ডমিনে কাজ করা যায় কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। যেমন দেখেন, আপনি যদি কটলিন শেখেন, কটলিনে বা খুব সহজে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়, এবং কটলিনে ওয়েবের সাপোর্টও আছে, খুব বেশি ব্যবহার করা হয় না ওয়েবের জন্য, অ্যান্ড্রয়েডই মোটামুটি করা যায়। আপনি যদি সুইফট শেখেন, সুইফটে আইওএস এর জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, ম্যাকের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, কিন্তু উইন্ডোজ বা ওয়েবের জন্য সুইফট অ্যাপ্লিকেশন তৈরি করা হয় না। তাহলে সেই ক্ষেত্রে পাইথনকে আমরা চুজ করতেছি, বা এমন একটা ম্যাট্রিক্স ছিল, যে ম্যাট্রিক্স আমাদের বলতেছিল যে একটা ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি সংখ্যক কাজ করা যায়, এইরকম একটা ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য। তো পাইথন হাইলি ক্রস প্ল্যাটফর্ম একটা ল্যাঙ্গুয়েজ, এবং এখানে যে ফ্রেমওয়ার্ক গুলো লেখা আছে সবগুলো মেজর প্ল্যাটফর্মে চলে, উইন্ডোজে চলে। আমাদের পাইথনে যে অ্যাপ ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলো উইন্ডোজ প্ল্যাটফর্মে চলে, আইওএস প্ল্যাটফর্মে চলে, অ্যান্ড্রয়েডে চলে, ম্যাক ওএসে চলে, লিনাক্সে চলে, সব ধরনের প্ল্যাটফর্মে চলে। তো এই ক্ষেত্রেও পাইথনের অবস্থানটা মোটামুটি অন্য ল্যাঙ্গুয়েজের সাথে টপে,
যে এটা দিয়ে মোটামুটি সব প্ল্যাটফর্মের জন্যই অ্যাপ্লিকেশন বলেন, প্রোগ্রাম অটোমেশন বলেন বা সফটওয়্যার বলেন, এটা তৈরি করা যায়। এটা হচ্ছে আমাদের থার্ড ম্যাট্রিক্সটা ছিল, যে সবচেয়ে বেশি ধরনের কাজ করা যায় কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং নন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিলেটেড যে স্টাফ আছে, প্রোগ্রাম অটোমেশন বা ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্সের যে কাজগুলো আছে, মেশিন লার্নিং মডেল ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ না। এগুলোর জন্য স্পেশালাইজড ল্যাঙ্গুয়েজ আছে। যেমন হচ্ছে আপনি যে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখেন। আচ্ছা, ওকে ভাইয়া, আপনি যে প্রজেক্টটা দেখাইছেন সেগুলাতে কি এআই মডেল ডেভেলপ করা শেখাবেন? ওকে, জি ভাইয়া, আমাদের এআই মডেল ডেভেলপ করা শেখানো নয়, আমরা এআই মডেল ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করছি আমাদের কোর্সটাতে। এটা একটা ডিসক্লেমার দিয়ে দিলাম, আমরা পরে আসতেছি এই ব্যাপারে। সমস্যা নেই, আমাদের সাথে থাকেন, আনসার পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা ডোমেইন নিয়ে আলোচনা করতেছিলাম। তো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করা হয় না, অটোমেশনের কাজ করা হয়, ডাটা অ্যানালাইসিস এর কাজ করা হয়। একটু আগে আমাদের এক অডিয়েন্স প্রশ্ন করেছিলেন যে আর ল্যাঙ্গুয়েজটা কেমন। আর হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে আসলে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করা হয় না, যেটাতে ডাটা অ্যানালাইসিস এর কাজ করা হয়, ডাটা সায়েন্স এর কাজ করা হয়। তো আপনি যদি আর শেখেন, সেই ক্ষেত্রে আপনি ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স এর কাজ করতে পারবেন। কিন্তু কখনো যদি একটু প্রয়োজন পড়ে বা ইচ্ছা হয়, দেখি আমি উইন্ডোজের জন্য একটা অ্যাপ্লিকেশন বানাই, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় স্ট্রাগলের মধ্যে পড়ে যায়। আর দিয়ে উইন্ডোজের জন্য অ্যাপ্লিকেশন বানানোটা এটা ভায়াবল না। তো সেই ক্ষেত্রে পাইথন দিয়ে আমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিলেটেড স্টাফ হয় না, আমাদের অন্য কাজগুলো করা যায়, যেগুলো ডেভেলপমেন্টের বাইরে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি, এটা করা যায় আমাদের। আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কাজ করা যায়, আমাদের অটোমেশন বা এবং টেস্টিং এর যে অটোমেটিক টেস্টিং এর যে কাজগুলো আছে এগুলো করা যায়। এবং আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামারদের একটা সাব কমিউনিটি বা সুপার কমিউনিটি আছে, যেটা হইতেছে হ্যাকারদের কমিউনিটি বা সিকিউরিটি এক্সপার্টদের কমিউনিটি। এই হ্যাকার এবং সিকিউরিটি এক্সপার্টরা, তারা কিন্তু ফুল ফ্লেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখেন না, তাদের এত সময় নেই ফুল ফ্লেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। কিন্তু তাদের প্রসেস অটোমেশন করতে হয়, তাদের বিভিন্ন ধরনের টুল ডেভেলপ করতে হয়। তারা এমন একটা ল্যাঙ্গুয়েজ খোঁজে যে ল্যাঙ্গুয়েজে খুব অল্প পরিমাণ শিখে তারা তাদের কাজগুলো চালাই নিতে পারবে। তাদের ফেভারিট ল্যাঙ্গুয়েজ হইতেছে পাইথন। ইথিক্যাল হ্যাকার যারা আছে বা হ্যাকার যারা আছে এবং সিকিউরিটি এক্সপার্ট যারা আছে, তাদের ফেভারিট ল্যাঙ্গুয়েজ হইতেছে পাইথন। এবং পাইথন দিয়ে ওয়েব স্ক্যাপিং করা যায়, পাইথন দিয়ে রোবোটিক্স এর কাজ করা যায়। তাহলে এই নন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিলেটেড স্টাফ গুলো কিন্তু পাইথন দিয়ে করা যায়। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু পাইথন আনবিটেবল একটা, যেমন আর স্পেশালাইজ শুধুমাত্র ডাটা ল্যাঙ্গুয়েজ, ডাটা সায়েন্সের একটা ল্যাঙ্গুয়েজ ছিল, পাইথন কিন্তু এমন না। ফুল ফ্লেজ ডাটা সায়েন্সের কাজও যেমন করতে পারবেন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজও করতে পারবেন। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স আপনার প্রথম ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। এই ল্যাঙ্গুয়েজটা এমন হইতে হবে যেটা দিয়ে শিখলে, একবার সময় ইনভেস্ট করে শিখলে আপনি যেন সবই করতে পারেন এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো এই জন্য আমরা পাইথন চুজ করতে পারি। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আসেন আর একটা গুরুত্বপূর্ণ পার্টে। আমি আপনাদের ম্যাট্রিক্স বুঝিয়ে দিলাম। আপনারা যদি প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা ল্যাঙ্গুয়েজ শুরু করতে চান, তাহলে পাইথন ডেফিনেটলি পিক করতে পারেন। কিন্তু আপনি যদি একটু স্পেশালাইজড কোন একটা ক্যারিয়ারের দিকে যাইতে চান, যে ভাইয়া আমি সবকিছু করতে চাই না, আমি ডাটা অ্যানালাইসিস করবো না, আমি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো না, আমি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, তো সেক্ষেত্রে আপনি স্পেশালাইজড ল্যাঙ্গুয়েজ পিক করতেই পারেন, কটলিন পিক করতেই পারেন। তাহলে আমরা ম্যাট্রিক্স গুলো দেখেছি, এবং দুই ধরনের ম্যাট্রিক্স দেখেছি, যে স্পেশালাইজড হইলে আপনি কেমন করে কোন ল্যাঙ্গুয়েজ পিক করবেন, জেনারেলাইজ সবই যদি করতে চান, এক ল্যাঙ্গুয়েজ সব কাজে লাগাতে চান, সেই ক্ষেত্রে আপনি কোনটা পিক করবেন। এই ম্যাট্রিক্স গুলো আপনাদের দিয়েছি আমরা। সেই ক্ষেত্রে আপনারা ইজিলি এখন ডিসিশন নিতে পারবেন যে প্রথম ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চান তাহলে কোনটা পিক করবেন, বা স্পেশালাইজড কোন ফিল্ডে যদি আগাইতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ হিসেবে কোন ল্যাঙ্গুয়েজটা পিক করবেন। ঠিক আছে, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ পিক আপ করা ডান। এখন হচ্ছে যে ব্যাপারটা, শিখবো কিভাবে। এটা যদি প্রথম ল্যাঙ্গুয়েজ হয় অথবা আমার দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হয়, সেই ক্ষেত্রে হইতেছে আমরা শিখবো কিভাবে। আচ্ছা, সি প্লাস প্লাস নিয়ে একটু কথা বলেন। আচ্ছা, সি প্লাস প্লাস তো অসম্ভব ভালো একটা ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে সাধারণত লো লেভেলের কাজগুলো করা হয়। আমরা যারা সফটওয়্যার ডেভেলপার আছি, আমরা হাই লেভেলে কাজ করি। আমাদের অপারেটিং সিস্টেম লেখা থাকে, অপারেটিং সিস্টেমে যে কার্নেল থাকে, সেই কার্নেলের উপর একটা অ্যাপ্লিকেশন লেয়ারের র্যাপার থাকে, তার উপরে আমরা অ্যাপ্লিকেশন গুলো তৈরি করি। এই স্পেসের জন্য পাইথন পারফেক্ট। কিন্তু আপনি যদি লো লেভেলের কাজ করতে চান, যে আপনি একবারে কম্পিউটার কোর মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন, কম্পিউটার জন্য ড্রাইভার লিখবেন, এবং এই ড্রাইভার গুলো খুব হাই পারফরমেন্স হইতে হয়, এই ধরনের যদি কাজ করতে চান, সেই ক্ষেত্রে সি প্লাস প্লাস খুব ভালো সাপোর্ট দেয়। এবং আপনি যদি একটু হাই লেভেলের কাজ করতে চান, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইতেছেন, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য সি প্লাস প্লাস দিয়ে খুব ভালো সাপোর্ট পাবেন না, কমিউনিটিটা খুব বড় না।
সি প্লাস প্লাস এর এই হাই লেভেল কাজের কমিউনিটি গুলো অনেক ছোট, লো লেভেল কাজের কমিউনিটি অনেক বড়। সেক্ষেত্রে লো লেভেল কাজ করার যদি ইচ্ছা থাকে সি প্লাস প্লাস পিক করতে পারে। ওকে, ঠিক আছে। আশা করি তাহসিন কবির আপনার প্রশ্নের আনসার, জুবাইর, দুঃখিত, আশা করি হইতেছে জুবাইর ভাই আপনার প্রশ্নের আনসার পেয়ে গেছেন যে সি প্লাস প্লাস এর প্রয়োগ ক্ষেত্রটা কোন জায়গায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে ল্যাঙ্গুয়েজ পিক করলাম আমরা। ল্যাঙ্গুয়েজ পিক করার পর এখন শিখবো কিভাবে? তো এখন আমরা যে গাইডলাইনটা দেখব যে ল্যাঙ্গুয়েজ শিখবো কিভাবে, এটা সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আপনি যদি সি প্লাস প্লাস পিক করেন, আপনি জাভা পিক করেন, আপনি যদি পাইথন পিক করেন, সব ক্ষেত্রেই এইটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটা কোনো জেনারেলাইজ ডিসকাশন আমি করতে যাইতেছি না। আমি আপনাদের এই টকটা দেওয়ার আগে, আপনাদের এই ক্লাস নেওয়ার আগে আমি একটু চিন্তা করছি যে আমি যদি ব্যাপার স্যাপার গুলো আবার প্রথম থেকে শুরু করতাম, আজকে যে ব্যাপার স্যাপার গুলো জানি এগুলোর উপর ডিপেন্ড করে, তাহলে আমি কিভাবে শিখতাম। সুতরাং সবচেয়ে ফ্রুটফুল করার চেষ্টা করছি আজকে আলোচনাটা। চলে সেই আলোচনাটা শুরু করি যে আমি যদি প্রথম থেকে শেখা শুরু করতাম কি কি অ্যাপ্রোচ হইতে পারতো প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। আমার আমাদের ৩ টা অ্যাপ্রোচ হইতে পারে যে আমরা এই ৩ ভাবে যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। ১ম অ্যাপ্রোচ হইতে পারে আমরা স্টেপ বাই স্টেপ শিখতে পারি। এটা একটা অ্যাপ্রোচ। সাধারণত যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমরা এই অ্যাপ্রোচে শিখি। স্টেপ বাই স্টেপ শিখি। আচ্ছা, তো এটা খুব ভালো অ্যাপ্রোচ, সবার জন্যই কাজ করে এবং আমাদের অনেকের লার্নিং ক্যাপাবিলিটি আলাদা। আমাদের মাথা অনেকে ডিফারেন্ট ভাবে কাজ করে। তো সবাই যেহেতু আমরা স্টেপ বাই স্টেপই প্রোগ্রামিং শিখি, অনেকে একটু পেছনে পড়ে যায় স্টেপ বাই স্টেপ ভাবে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে। সেই ক্ষেত্রে একটা আন্ডাররেটেড লার্নিং মেকানিজম হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শেখা। এইভাবে সাধারণত আমরা শিখি না। আমার মনে আছে আমি আমার প্রথম যে প্রজেক্ট গুলাতে কাজ করেছি, যেখান থেকে আসলে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেস গুলো স্ট্রং হয়েছে বা অ্যাকচুয়াল লার্নিং গুলো হয়েছে, আমি আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলি রিভার্স ইঞ্জিনিয়ারিং করছি একটা বিভিন্ন প্রজেক্ট নিয়ে, এবং সেখান থেকে লার্নিংটা হয়েছে। সুতরাং রিভার্স ইঞ্জিনিয়ারিং খুব ভালো একটা লার্নিং মেকানিজম, যেটা আসলে খাতা কলমে কেউ কাউকে বলে দেয় না যে রিভার্স ইঞ্জিনিয়ারিং ওয়েতে শেখো। এবং এই রিভার্স ইঞ্জিনিয়ারিং ওয়েতে শিখতে গেলে কিভাবে শিখতে হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং ওয়েতে। সুতরাং স্টেপ বাই স্টেপ এইভাবে আমরা সবাই শিখি। খুব ভালো একটা ওয়ে। এইভাবে আপনারা সবাই আগাইতে পারেন। কিন্তু যারা একটু এক্সেপশনাল আছেন, যে স্টেপ বাই স্টেপের চাইতে আপনি একটু ট্রাই করে দেখলে রিভার্স ইঞ্জিনিয়ারিং এ শিখতে পারেন কিনা, আমরা গাইডলাইন দেব যে রিভার্স ইঞ্জিনিয়ারিং ওয়েতে যদি আগাতে চান তাহলে কিভাবে শিখতে হবে। সুতরাং মাথায় রাখেন যে এটা একটা খুব ভালো ওয়ে এবং এটা হচ্ছে আন্ডাররেটেড একটা ওয়ে, যেটা নিয়ে কেউ কথা বলে না। আরেকটা লার্নিং মেকানিজম হইতে পারে যেটা হচ্ছে এই দুইটার মিক্স, যে আপনি কিছু জিনিসপত্র স্টেপ বাই স্টেপ শিখতেছেন, আবার কিছু জিনিসপত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শিখতেছেন। এটা আমার কাছে মনে হয় সবচাইতে ফ্রুটফুল ওয়ে। আচ্ছা, তাহসিন কবির উনি প্রশ্ন করছে আপনি কি কোর্সে এআই মডেল ডেভেলপ করা শেখাবেন? আচ্ছা, আমরা এআই মডেল ডেভেলপ করব না, আমরা ডেভেলপ করা এআই মডেল দিয়ে এক্সিস্টিং কানেক্ট করে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করব। এবং আপনি যদি এআই মডেল ডেভেলপ করতে চান তাহলে কি কি স্টেপ ফলো করতে হবে, কোন রিসোর্স পড়াশোনা করতে হবে, এইগুলোর সম্পূর্ণ গাইডলাইন আমাদের কোর্সের মধ্যে কভার করা আছে। আশা করি আনসার পেয়ে গেছেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে মিক্সড অ্যাপ্রোচ আগাইতে পারি। মিক্সড অ্যাপ্রোচটা কি হতে পারে? আপনি স্টেপ বাই স্টেপও শিখবেন, পাশাপাশি হাফ টাইমটা ইনভেস্ট করবেন, কিছু প্রজেক্ট আছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবেন। কিছু প্রজেক্ট পিক করে নিলেন বা কিছু কোড পিক করে নিলেন, যে কোড গুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে করে সেখান থেকে ব্যাপার স্যাপার গুলো শেখার চেষ্টা করবেন। তো এইটাকে আমি বলতেছি মিক্সড ওয়ে। এই মিক্সড ওয়ে সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে আপনার জন্য আমি মনে করি। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু দেখি যে আমরা যদি স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং শিখতে যাই সেটা কিভাবে শিখব। ওকে, স্টেপ বাই স্টেপ যদি শিখতে যাই, ওকে, তাহলে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং শেখার জন্য প্রথমে আমাদের টপিক পিক করতে হবে, যে এই টপিক গুলো আমাদের শিখতে হবে। এবং এই টপিক পিক করার সময় একটা জিনিস একটু মাথায় রাখলে আমাদের জন্য সুবিধা হবে, সেটা হচ্ছে পেরেটো প্রিন্সিপাল নামের একটা প্রিন্সিপাল আছে। এটাকে অনেকে 80-20 রুল বলে থাকে। এই 80-20 রুল শুধুমাত্র প্রোগ্রামিং শেখার ক্ষেত্রেই যে এটা কাজ করে এমন না, এটা যে কোনো সাবজেক্টের
ক্ষেত্রে কাজ করে। ম্যাথ বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োটেকনোলজি বলেন, যেকোনো কিছু আপনি যেটাই শিখতে যান না কেন, যেকোনো স্কিল বেসড কাজের কথা বলেন, একাডেমিক্স কাজের কথা বলেন, সেটা হচ্ছে আমরা যে জিনিসপত্রগুলো স্টাডি করি, আমাদের সিলেবাসের মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে, এই জিনিসপত্রের 20% জিনিসপত্র আমরা 80% ক্ষেত্রে কাজ করার জন্য ইউজ করি। অর্থাৎ একটা সিলেবাস যদি 100% হিসেবে যদি আমরা মার্ক করি যে এই সিলেবাসে 100টা টপিক আছে, এই 100টা টপিকের মধ্যে মাত্র 20টা টপিক আপনি যখন ফিজিক্যালি কাজ করতে যাবেন, সেই জিনিসটা অ্যাপ্লাই করে কাজ করতে যাবেন, এই মাত্র 20টা টপিক দেখবেন আপনি 80 ভাগ সময় ব্যবহার করতেছেন। সুতরাং এই প্যারেটো প্রিন্সিপালটা বা 80-20 রুলটা একটু মাথায় রাখতে হবে আপনি যখন স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং শিখতেছেন। এটা সব ক্ষেত্রে মাথায় রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো প্রোগ্রামিং শেখার আগে ১ম এ এই রুলটা মাথায় রাখবেন যে আমি যে ল্যাঙ্গুয়েজটা শিখতেছি, যে কনসেপ্টটা শিখতেছি, এই কনসেপ্টের 20% জিনিসপত্র আমি 80% ক্ষেত্রে ব্যবহার করব। সুতরাং ১ম এ এই 20% জিনিসপত্র শিখে নিতে হবে। বাকি 80% জিনিসপত্র আস্তে, আস্তে ধীরে, ধীরে একটু কম ফোকাস দিয়ে শিখলেও সমস্যা নাই। কিন্তু এই 20% জিনিসপত্র ১ম এ পিক করে নিতে হবে যেটা সবচাইতে বেশি ফ্রুটফুল হবে, কাজের ক্ষেত্রে সবচাইতে বেশি ব্যবহার করবে। সুতরাং যে ওয়েতে আগান 80-20 রুলটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা 80-20 রুলটা মাথায় রাখলাম। এর পরের কাজ কি? আমরা যদি স্টেপ বাই স্টেপ শিখতে যাই, আমাদের লার্নিং এর যে ওয়ে গুলো ছিল, এর পরের কাজ হচ্ছে আমাদের সবগুলো টপিক লিস্ট আউট করতে হবে। যে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে যাইতেছি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি, কি টপিক আছে, এই টপিক গুলো আমাকে লিস্ট আউট করে ফেলতে হবে। এখন এখানে ছোট্ট একটা ব্যাপার আছে দেখেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, ম্যাথ বলেন, ফিজিক্স বলেন, এগুলো এমন ধরনের সাবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট বা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, যেগুলাতে আপনি সারা জীবন সময় যদি ইনভেস্ট করে দেন, আপনি 100% জিনিসপত্র শিখতে পারবেন না। এবং এটা যেমন ড্রব্যাক যে সারা জীবন সময় ইনভেস্ট করে 100% জিনিস শিখতে পারলেন না। এখানে সুবিধা হইতেছে আপনার জীবনেও কখনো 100% জিনিস লাগবে না ব্যবহার করা। সুতরাং আপনাকে এখানে একটা গোল সেট করতে হবে। যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যে ওয়েতে আগান না কেন একটা গোল সেট করবেন যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি কি করব। আপনি গোলগুলা খুব বেশি সাবজেক্টিভলি সিলেক্ট না করে অবজেক্টিভ ভাবে সিলেক্ট করতে পারেন। স্পেসিফিকলি সিলেক্ট করতে পারেন। যে আমার একটা স্টার্টআপ আছে, এই স্টার্টআপের জন্য আমি এই সফটওয়্যারটা তৈরি করব বা আমি অমুক ব্যবসা করি, ব্যবসার জন্য এই কাজটা অটোমেট করব। এই কাজটা যে আপনি অটোমেট করতেছেন, সাপোজ আপনার প্রত্যেকদিন ২০০ এক্সেল শিট তৈরি করতে হয়। একটা এক্সেল শিট থেকে বিভিন্নভাবে ডাটা স্লাইস করে। আপনি এটাকে গোল সেট করে নিতে পারেন যে এই ২০০টা একটা ডাটা শিট থেকে ২০০টা ডাটা শিট বা ২০০টা রিপোর্ট তৈরি করা, এটা হইতেছে আমার একটা টাস্ক। এই টাস্কটা অটোমেশন করব, এটা হইতেছে আমার গোল। আপনি যদি একটা স্টার্টআপ তৈরি করতে চান, আপনার মাথার মধ্যে একটা আইডিয়া আছে, এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে চান, একটা সফটওয়্যার তৈরি করতে চান, তাহলে সফটওয়্যারটা স্কেচ করে নেবেন ১ম এ। যে আমি এইভাবে এই সফটওয়্যারটা চাইতেছি। এইটা হইতেছে আপনার গোল। এইটা আপনাকে অ্যাচিভ করতে হবে। আপনি যদি ডাটা অ্যানালাইসিস শিখতে চান বা মেশিন লার্নিং শিখতে চান, সেই ক্ষেত্রে আপনি একটা মডেল মাথায় চিন্তা করবেন যে আমি আসলে মেশিন লার্নিং মডেল দিয়ে ইমেজ ডিটেকশন করতে চাইতেছি। যে আমি আমার মেশিন লার্নিং মডেলকে একটা ইমেজ ইনপুট দেব। আ সাপোজ আপনি নাম্বার ডিটেকশন সাপোজ আপনি নাম্বার ডিটেকশন খুব সিম্পল হয়ে যায়। একটু কমপ্লেক্স করেই সেট করা উচিত হায়ার গোলটা। আ সাপোজ ChatGPT এর মতো কোনো একটা মডেল যেটা ইমেজ নিয়ে কাজ করবে। যে আপনি ইনপুটের মধ্যে বলে দিবেন ইমেজের একটা ডেসক্রিপশন, সে আউটপুটে একটা ইমেজ জেনারেট করে দেবে। এটা একটা প্রজেক্ট, এটা একটা গোল। এই ধরনের খুব স্পেসিফিক একটা গোল সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন এই স্পেসিফিক গোল সিলেক্ট করলে আপনার সুবিধাটা কি? আমাদের এই 80-20 রুলটা এপ্লাই করার জন্য কিন্তু আমাদের এই 100% অর্থাৎ এই যে 20 ভাগ, 80 ভাগ এই জিনিসপত্র তো আমরা আলাদা করে নেব, তাই না? কোন টপিক 20 ভাগের মধ্যে পড়ে, কোন টপিক 100 ভাগের মধ্যে পড়ে। এই জিনিসপত্রগুলো আমরা আলাদা করে নেব। তো এই জিনিসপত্রগুলো আলাদা করে নেওয়ার জন্য অবশ্যই আমাদের মোটামুটি একটা 100% লিস্ট বানায় নিতে হবে যে কি, কি টপিক নিয়ে স্টাডি করতে হবে। তো আপনি যখন গোলটা সেট করলেন যে আমি এটা করতে চাইতেছি প্রোগ্রামিং দিয়ে, তখন আপনি এই কাজ করার জন্য কোন, কোন টপিকটা দরকার একটু নেট রিসার্চ করে বের করে ফেলেন। যে এই টপিক আমার লাগবে। সুন্দর করে ডিফিকাল্টি দিয়ে সর্ট করে যে সবচেয়ে কম ডিফিকাল্ট বা বেসিক জিনিস উপরে, একটু ডিফিকাল্ট এবং অ্যাডভান্স জিনিসপত্র নিচে। এইভাবে করে, করে একটা লিস্ট তৈরি করে ফেলবেন এবং এখানে যা, যা জিনিসপত্র লাগবে সব জিনিসপত্রগুলো লিস্ট আউট করে ফেলবেন।
এটা হইতেছে স্টেপ বাই স্টেপ লার্নিং এর প্রসেস। তো স্টেপ বাই স্টেপ যদি লার্ন করতে পারেন, প্রথমে খাতা কলম নিয়ে বসবেন, রিসার্চ করতে বসবেন, টপিক লিস্ট আউট করলেন এবং টপিক গুলো ওয়ান বাই ওয়ান কভার করতে থাকবেন। এবং এইটা স্টেপ বাই স্টেপ যারা থাকে তারা সবাই এইভাবে কভার করে। এবং আপনি যে ডিফারেন্ট কাজটা করবেন সেটা হইতেছে প্রত্যেকটা টপিক শেখার আগে 80-20 রুলটা অ্যাপ্লাই করবেন। একটা টপিকে হাত দেবেন যে আমি এই টপিক শিখতে চাইতেছি, এটা একটু নেট রিসার্চ করে দেখলেন যে কেমন অ্যাপ্লাই হয়, কেমন প্রয়োজন পড়ে, বা আপনি যে প্রজেক্ট করতে চাইতেছেন এই প্রজেক্ট করতে গেলে কি প্রয়োজন পড়বে কিনা। যদি প্রয়োজন পড়ে, খুব বেশি প্রয়োজন পড়ে, ওই 20% এর মধ্যে পড়ে যে 20% জিনিসপত্রগুলো আমরা 80% এর মতো ব্যবহার করি, শিখে ফেলবেন। 80% জিনিসপত্র যেগুলো আছে যেগুলো খুব কম ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, এই লিস্টের মধ্যে থেকে সেগুলো আপাতত বাদ দিয়ে যাবেন, সেগুলো সেকেন্ড ইটারেশনে শিখবেন। সুতরাং স্টেপ বাই স্টেপ লার্নিং এর জন্য প্রথম কাজ হইতেছে গোল সেট করা। আমি অমুক কাজ অটোমেট করব, আমি এমন একটা সফটওয়্যার তৈরি করব। ওই কাজ অটোমেট করার জন্য, ওই সফটওয়্যার তৈরি করার জন্য, ওই মেশিন লার্নিং মডেল তৈরি করার জন্য কি লাগবে, কি কি টপিক পড়াশোনা করতে হবে, লিস্ট আউট করে ফেলবেন। আর আমরা খুব আলসে, খুব আনঅর্গানাইজড, আনপ্ল্যান্ড ওয়েতে প্রোগ্রামিং শেখা শুরু করি এবং প্রত্যেকবার আমাদের অনেকে আছে বারবার প্রোগ্রামিং শিখতে গিয়ে ড্রপ আউট হয়ে যায়। আপনারা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন যে আপনারা কে আছেন যারা একাধিকবার প্রোগ্রামিং শিখতে গিয়ে আসলে ড্রপ আউট হয়ে গেছেন বা আসলে ক্যারি অন করতে পারেন না। ঠিক আছে, তাহলে আমরা একটা স্ট্যাটিস্টিক পেয়ে যাব। ওকে, তাহলে আপনি যখন একটা গোল সেট করে ফেলবেন, একটু একটু ধৈর্য ধরে প্রোগ্রামিংটা শেখার আগে, মাঠে নামার আগে হোমওয়ার্কটা করে নেন যে এই টপিক গুলো শিখতে হবে, টপিক গুলো লিস্ট আউট করে ফেলতে হবে এবং তারপর ডিসাইড করতে হবে প্রত্যেকটা টপিক এটা 80-20 রুলের মধ্যে 80% পড়তেছে নাকি 20% এর মধ্যে পড়তেছে। তো যে 20% 80% ক্ষেত্রে ব্যবহার করবেন, এইগুলো প্রথমে শিখে শেষ করে ফেলেন। এটা হইতেছে স্টেপ বাই স্টেপ লার্নিং এর ওয়ে। আচ্ছা, ওকে, এর পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা প্রোগ্রামিং শিখতে গিয়ে ফুল টাইম প্রোগ্রামিং আমরা অনেকে শিখি না। আমরা অনেকে একটু সময় বের করে নিই, একটু সময় বের করে নিয়ে প্রোগ্রামিংটা শিখি। ওকে, জুবাইর আহমেদ উনি কমেন্ট করেছেন যে ভাই ফার্স্টে পাইথন শেখা ট্রাই করছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের লাইভে থাকেন, আমরা যে গাইডলাইনটা দিতেছি এই গাইডলাইনটা ফলো করেন, তাহলে ইনশাল্লাহ এর পরের বার অন্ততপক্ষে ড্রপ আউট হবেন না। ওকে, সিয়াম আহমেদ গোল্যাং শেখা শিখতে গিয়া এই কাজ করছিলাম। আচ্ছা, ওকে, কিন্তু ফুল শিখতে পারি না। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথম যে ভুলটা করি, আমরা ইনিশিয়াল রিসার্চটা করি না, সরাসরি পড়াশোনা শুরু করে দেই এবং মাইন্ডলেসলি জিনিসপত্র শেখা শুরু করে দিই। এটা করি আমরা। আপনি লিস্ট আউট করে ফেলেন কি কি শিখতে হবে, 80-20 রুল দিয়ে ডিসাইড করেন এটা শিখতে হবে। 80-20 রুলের মধ্যে যেগুলা 80% ক্ষেত্রে ব্যবহার করবেন, যে 20% টপিক এগুলো আগে কভার করে ফেলেন। এবং ভুলে যাওয়ার একটা কারণ আছে, দেখবেন আমরা জিনিসপত্রগুলো ভুলে যাই এবং এটা অনেক সময় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে হয়ে যায়। প্রথম ল্যাঙ্গুয়েজ শেখাটা সবচেয়ে চ্যালেঞ্জিং আমাদের ক্ষেত্রে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা ইজিয়ার, হ্যাঁ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলরেডি একটা জানে, তার সেকেন্ড কোন ল্যাঙ্গুয়েজে মাইগ্রেট যদি করতে চায়, এটা খুব ইজিয়ার। এই ক্ষেত্রে অনেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়েও স্ট্রাগলের মধ্যে পড়ে এবং এটা ফার্স্ট টাইম লার্নার, সেকেন্ড টাইম লার্নার সবারই যে ড্রব্যাকটা বা যে কারণে তারা কনসেপ্ট গুলো ভুলে যায় শেখার পর, সেকেন্ড টাইম লার্নাররাও নতুন কনসেপ্ট গুলো ভুলে যায়, নতুন ল্যাঙ্গুয়েজ যেটা শিখতে যাইতেছে। সেটা হচ্ছে প্রতিটা কনসেপ্ট শেষ করে ওই কনসেপ্টটা ব্যবহার করে কোনো প্রজেক্ট করে না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি আবার মেনশন করতেছি। প্রত্যেকটা কনসেপ্ট, ছোট্ট, ছোট্ট কনসেপ্ট। আপনি ছোট্ট একটা জিনিস শিখলেন, অ্যারে শিখলেন, ভেরিয়েবল শিখলেন। ওই ভেরিয়েবল শিখে আপনি পরে অ্যারেতে জাম্প করবেন না। আপনি ভেরিয়েবল ব্যবহার করার আগে ছোটখাটো ২-১ টা করে প্রজেক্ট করেন। প্রজেক্টটা যখন করবেন তখন মাথার মধ্যে ব্যাপার-স্যাপার ঢুকে যাবে যে আসলে ব্যাপারটা কাজ করতেছে কিভাবে। এইভাবে প্রত্যেকটা জিনিসপত্র প্রজেক্ট করে যদি আগান, আর ভুলবেন না। এই কাজটা করবেন, তাহলে কখনো ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে ড্রপ আউট হবেন না। আচ্ছা, এস কে গেমার ব্রো উনি জিজ্ঞেস করছেন ভাই আমি পাইথন কোড দিয়ে কি এআই চ্যাটবট তৈরি করতে পারবো? হ্যাঁ, পাইথন দিয়ে কোড দিয়ে আপনি এআই চ্যাটবট তৈরি করতে পারবেন। আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। চাইলে নিজেও সেলফ হোস্টেড চ্যাটবট তৈরি করতে পারবেন। চ্যাটবট, তারপরে টেক্সট মডেল যেগুলো আছে আমাদের, নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে মডেলগুলো আছে বা জেনারেটিভ যে মডেলগুলো আছে এগুলোর জন্য পাইথন বেস্ট। পাইথনের কোনো কম্পিটিটর এখন নাই, অন্ততপক্ষে এই কাজের জন্য। ওকে, ঠিক আছে, কি নিয়ে আলোচনা করতেছিলাম আমরা? আমরা বলতেছিলাম প্রত্যেকটা কনসেপ্ট শেখার পর সেটা দিয়ে ছোট ছোট প্রজেক্ট তৈরি করতে হবে। এই প্রজেক্ট তৈরি না করলে 100% শিওর আপনি কনসেপ্ট ভুলেই যাবেন। এটা প্রথম টাইম লার্নাররা যারা যারা আছেন তাদের জন্য ব্যাপারটা সত্য, যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন তাদের জন্য সত্য। এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, যে কনসেপ্ট শিখছি এখন এই কনসেপ্ট ব্যবহার করে যে প্রজেক্টটা করবো এই প্রজেক্টের আইডিয়াটা পাবো কই থেকে? একটু নেট রিসার্চ করে আইডিয়াটা বের করতে হবে। নেট রিসার্চ করে আইডিয়াটা বের করে যে আপনি অথবা এখন চ্যাট জিপিটির কাছে যেতে পারেন, বিভিন্ন
জেনারেটিভ যে মডেলগুলো আছে তাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি ভেরিয়েবলটা শিখেছি, এখন ভেরিয়েবলটা ব্যবহার করে 2টা প্রজেক্ট আইডিয়া আমাকে জেনারেট করে দাও, যে প্রজেক্ট আইডিয়া ব্যবহার করে আমি, যে প্রজেক্ট আইডিয়াতে আমি শুধুমাত্র ভেরিয়েবল ব্যবহার করে যেন প্রোগ্রাম করতে পারি। এরকম প্রম্পট যদি আপনি জেনারেটিভ মডেল গুলোর কাছেও দেন, জেনারেটিভ মডেল গুলো আপনাকে বলে দেবে যে কি কি প্রজেক্ট করা যাইতে পারে। এবং এখানে আরেকটা ব্যাপার, ছোট্ট একটা ব্যাপার, সেটা যদি করেন তাহলে আরো ভালো হবে। সেটা হচ্ছে প্রথমে আপনি একটা কনসেপ্ট শিখছেন, সেই কনসেপ্ট দিয়ে প্রজেক্ট আইডিয়া বের করতে পারতেছেন না, আপনি এআই চ্যাটবট বা আমাদের জেনারেটিভ কোন একটা টেক্সট বটের মডেলের কাছ থেকে আইডিয়া জেনারেট করে নিয়ে প্রজেক্ট করলেন। তারপর ছোট্ট করে একটু এভুলেট করার চেষ্টা করবেন। ভেরিয়েবল শিখছেন, অ্যারে শিখছেন, অ্যারের একটা প্রজেক্ট আইডিয়া ইমপ্লিমেন্ট করছেন, ছোট্ট একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছেন অ্যারে ব্যবহার করে, ভেরিয়েবল ব্যবহার করে। এরপর আপনি একটু নিজে নিজে চিন্তা করবেন যে আমি নিজে কোনো একটা আইডিয়া ইভ্যালুয়েট করতে পারি কিনা, যে অ্যারে শিখেছি, অ্যারে দিয়ে এরকম ছোট্ট একটা প্রোগ্রাম আমি তৈরি করতে পারি, যেটা আপনি গুগল থেকেও দেখে নেন নাই বা কোনো এআই এর কাছ থেকেও দেখে নেন না, আইডিয়াটা দেখে নেন না। আপনি যদি এরকম কনসেপ্ট যেটা শিখেছেন সেই কনসেপ্ট ব্যবহার করে ছোট্ট একটা আইডিয়া জেনারেট করতে পারেন, যে আইডিয়া দিয়ে একটা প্রজেক্ট করতে পারেন, প্রজেক্ট না, এগুলো ছোট্ট প্রোগ্রাম করতে পারেন, তাহলে আপনি শিওর হইতে পারেন, কনফার্ম হইতে পারেন যে এই কনসেপ্টটা আপনি শিখে গেছেন। কারণ আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা একটা ইলিউশনের মধ্যে থাকি। একটা কনসেপ্ট নিয়ে যখন পড়াশোনা করি আমাদের মনে হয় কনসেপ্টটা বুঝে গেছি, কনসেপ্টটা শিখে গেছি, কিন্তু কোথায় যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমরা বুঝতে পারি না, এবং গ্যাপটা যে থেকে যায় এটাও আমরা টের পাই না। তো এই গ্যাপটা যেন এক্সিস্ট না করে, এই জন্য কাজ দুইটা, যে কনসেপ্টটা শিখছেন সেই কনসেপ্ট ব্যবহার করে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা বা ছোট্ট একটা প্রোগ্রাম তৈরি করা। এই প্রোগ্রামে আইডিয়া পাবেন কই? গুগলের কাছে যান, এআই চ্যাটবটের কাছে যান, আইডিয়া নেন, নিয়ে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেন। তারপর ভেরিফাই করবেন যে আসলে এই কনসেপ্টটা বুঝছেন কিনা। এটার জন্য যে ওই কনসেপ্ট দিয়ে আপনি আরেকটা নিজে আইডিয়া এভ্যালুয়েট করতে পারতেছেন কিনা। যে আপনি হয়তো ডিকশনারি ডাটা স্ট্রাকচার শিখে ফেলতেছেন, এখন আপনার মাথা থেকে আইডিয়া অনলাইন থেকে দেখে নিয়ে আসলেন যে আমি এটার মধ্যে করে এক্সেল শিটের ডাটা স্টোর করতে পারতেছি রো কলাম করে, সেটা ইমপ্লিমেন্ট করে ফেললেন। তারপরে আপনার মাথার মধ্যে আসতেই পারে এরকম করে যে এটা দিয়ে আমি ছোট্ট করে আবার একটা ফ্যামিলি ট্রি তৈরি করে ফেলতে পারি। এটা একটা আইডিয়া। এই আইডিয়া যখন নিজে জেনারেট করতে পারবেন তখন আপনি সিওর হইতে পারবেন যে এই কনসেপ্টটা আমি বুঝে ফেলছি। তো যখন এই কনসেপ্টটা বুঝে ফেলবেন তখন আপনি স্কিপ করেন না, পরবর্তী কনসেপ্টে আগাবেন। এবং এখানে আরেকটা প্রো টিপস আছে যেটা আমি স্লাইডে হয়তো মেনশন করতে ভুলে গেছি। প্রো টিপসটা হচ্ছে আপনি একটা টপিক শিখলেন, সেকেন্ড টপিকে গেলেন, প্রত্যেকটা টপিকে সেই টপিকের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে আইডিয়া ইমপ্লিমেন্ট করে আহ প্রজেক্ট প্রজেক্ট করে আসলেন। এই প্রজেক্টটা করার পরে যখন থার্ড টপিকে যাবেন তখন আর একটা প্রজেক্ট করার চেষ্টা করবেন, যে প্রজেক্টের মধ্যে শুধুমাত্র সেকেন্ড টপিক না, ফার্স্ট টপিক সেকেন্ড টপিক আছে, এই দুইটা টপিক নিয়ে একটা আইডিয়া ইভ্যালুয়েট করবেন। তারপর একটা প্রোগ্রাম তৈরি লিখে ফেলবেন এটা দিয়ে, যাতে করে দুইটাই প্র্যাকটিস হয়ে যায়। আপনি ফিফথ টপিকে আছেন তখন চেষ্টা করবেন প্রথম থেকে শুরু করে যে 5টা টপিক অলরেডি শিখে আসছেন এর মধ্যে সবগুলো ব্যবহার করে কেমন একটা প্রোগ্রাম তৈরি করা যায়। তো আমার মনে হয় যদি আপনি 40টা টপিক লিস্ট আউট করে ফেলেন যে এই 40টা টপিক শিখলে আমি আমার গোলের কাছে পৌঁছাইবো, এবং প্রত্যেকটা 5টা টপিক পর পর আপনি একটা করে ইন্টারভাল রাখবেন, যে এই প্রত্যেক 5 টপিক পর পর আমি আগের টপিক গুলো কম্বাইন করে একটা করে প্রজেক্ট করব, এবং এই প্রজেক্ট আইডিয়া গুলো নিজে এভুলেট করবো, কোথাও থেকে দেখে নেব না, কোথাও থেকে ইন্সপিরেশন নেব না। এইভাবে যদি আপনি আগান আপনার ড্রপ আউট হওয়াটা ইম্পসিবল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ গাইডলাইন আগালাম। স্টেপ বাই স্টেপ গাইডলাইনের সুবিধা হচ্ছে আপনি প্রপারলি ব্যাপার স্যাপার গুলো শেখেন। এখন আসেন একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কথা বলি, যে রিভার্স ইঞ্জিনিয়ারিং ওয়েতে আমরা কিভাবে ব্যাপার স্যাপার গুলো শিখতে পারি। ওকে, আমাদের এক ভাইয়া প্রশ্ন করছে আমি কোন জায়গা থেকে কোন জায়গা থেকে বেসিক শিখতে পারি না। আমি কোনো জায়গা থেকে বেসিক শিখতে পারি না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা যদি বেসিকের কথা বলি, যে বেসিকটা শিখবো কোন জায়গা থেকে, আমরা যে কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা একবারে বিগিনারদের জন্য, 0 থেকে শুরু করবো, এখানে শিখতে পারবেন। তাছাড়া আপনাদের আজকে কিছু রিসোর্স দিয়ে দেবো যেখান থেকে আপনি বেসিক থেকে শুরু করতে পারবেন। সুতরাং আমাদের সাথে থাকেন রিসোর্স পাওয়ার জন্য, যে এই জায়গা থেকে আপনি পাইথন বা অন্য ল্যাঙ্গুয়েজের বেসিকটা শিখতে পারবেন। আচ্ছা, আমরা ছিলাম রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কিভাবে শিখতে পারি। আপনি যদি স্টেপ বাই স্টেপ আগান সেই ক্ষেত্রে প্রসেসটা একটু লেন্দি হয়, প্রসেসটা একটু হার্ড হয়, কিন্তু এখানে একটা গ্যারান্টেড ওয়ে থাকে যে আপনার চোখের অগোচর কিছু থাকবে না, সবকিছুই মোটামুটি শিখে ফেলতে পারবেন। আর আপনার যদি একটু রাশ থাকে, যে আপনি যে প্রজেক্টটা তৈরি করতে চাইতেছেন এরকম একটা অলরেডি প্রজেক্ট এক্সিস্ট করে, অথবা অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে
আমাদের এক্সিস্টিং কোনো একটা কোড বা কোড বেস মডিফাই করা, এই টাইপের কোনো কাজ যদি আপনার কাছে থাকে, আপনি লাকি, আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং ওয়েতে আগাইতে পারবেন। আচ্ছা, এরকম যদি কোনো এক্সিস্টিং স্ক্রিপ্ট বা সফটওয়্যার যেটা মডিফাই করতে চাইতেছেন আপনার কাছে যদি নাও থাকে, আমরা আজকে রিসোর্স দেখাই দেবো যে এরকম প্রজেক্ট গুলো কোথায় পাবেন যেগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আপনার ব্যাপার স্যাপারগুলো শিখতে পারে। আচ্ছা, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শেখার ওয়ে হচ্ছে, প্রথম কাজ, ওপেন সোর্স কোন একটা প্রজেক্ট বা কোড বেস বেছে নেবেন বা একটা সফটওয়্যার বেছে নেবেন যে সফটওয়্যারটা আপনি মডিফাই করতে চাইতেছেন, এই সফটওয়্যারটা পিক করতে হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শেখার জন্য। দ্বিতীয় স্টেপ, আপনাকে ডিসাইড করতে হবে যে এখানে কি কি চেঞ্জ করতে চান। একটা সফটওয়্যার এক্সিস্ট করে যেটা পুরোটা আপনার মতো না, আপনি যেভাবে চাইতেছেন এভাবে না, আপনি ছোট্ট একটা চেঞ্জেস করতে চাইতেছেন, তো চেঞ্জ গুলো নোট আউট করে ফেলবেন যে আমি এই জায়গাটা চেঞ্জ করবো। থার্ড কাজ, সেটা হচ্ছে আপনি যে ব্যাপারটা চেঞ্জ করতে চান সেটার জন্য রেসপন্সিবল কোডটা স্পট করতে হবে, যে আমি চাইতেছি যে আমার একটা সফটওয়্যার আছে যেখানে ইউজাররা সাইন আপ করতে পারে, এই সাইন আপ করার যে ফর্মটা আছে ফর্মটা চেঞ্জ করতে চাইতেছেন, তখন আপনাকে কোডের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে আমার কোন জায়গায় এই সাইন আপ করার কোডটা আছে, এই কোডটা কিভাবে কাজ করতেছে, এই ব্যাপারটা দেখতে হবে। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং ওয়েতে যদি আগাইতে চান তাহলে এইভাবে আগাইতে পারেন, এবং এটা একটা সর্ট অফ আনরিয়ালিস্টিক ওয়ে যে ফুললি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আপনি ব্যাপার স্যাপার শিখতে পারবেন এমন না। আপনাকে কোড বেসটা স্পট করার পর ওখানে দেখতে হবে যে কোডটা কিভাবে লেখা আছে, এই যে সেন্টেক্সটা দেখা যাইতেছে এই সেন্টেক্সটা কোন টপিকের, তখন নেটে গিয়ে একটু সার্চ করতে হবে যে এই সেন্টেক্সটা আমি পাইছি, এই সেন্টেক্সটা অমুক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোন টপিকে, সেই টপিকটা তখন শিখে আসতে হবে, শিখে এসে আপনি তখন আপনার প্রজেক্টে ফেরত আসবেন, ফেরত এসে ওই জায়গাটা মডিফাই করবেন। আর তখন আপনি নোট করে রাখলেন যে এই টপিকটা আমি শিখে ফেলছি। এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শেখা। তো এই রিভার্স ইঞ্জিনিয়ারিং করার শেখার যে ব্যাপারটা, এটা আমার কাছে খুব এফেক্টিভ মনে হয়। আপনি যে জিনিসটা শিখতেছেন সেটা না আপনার তখন প্রয়োজনে শিখতেছেন, যে সফটওয়্যারটা বা কোড বেসটা আপনি মডিফাই করতেছেন ওইটুকু মডিফাই করা আপনার দরকার। তো যে জিনিসটা প্রয়োজনে শেখা হয় সেই জিনিসটা সাধারণত মানুষ ভুলে যায় না। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে যে ব্যাপারটা শিখবেন এটা মাথার মধ্যে গেঁথে যাবে, এটা ড্যাম শিওর। আচ্ছা, ওকে। এখন একটা ব্যাপার হচ্ছে, তাহলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শেখার আমরা ওয়েটা শিখলাম। স্টেপ বাই স্টেপ এর ওয়েটাও শিখছি। এবার রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ওয়েটা দেখলাম। ১ম স্টেপ কি? একটা কোড বেস পিক করা বা একটা প্রোগ্রাম পিক করা যে প্রোগ্রামটা আপনি মডিফাই করতে চান। ২য় স্টেপ কি? এই প্রোগ্রামের কি, কি মডিফাই করতে চান সেটা লিস্ট আউট করতে হবে। ৩য় স্টেপ কি? এই আ আ যখন আপনি যে ব্যাপার-স্যাপারগুলো মডিফাই করতে চান এটা লিস্ট আউট করলেন। এই ব্যাপার-স্যাপারগুলো মডিফাই করতে গেলে কোথায় এই ব্যাপার-স্যাপারের কোডগুলো লেখা আছে? কোডের মধ্যে থেকে সেই কোডটা খুঁজে বের করতে হবে। তারপর সেখানে যে টপিকের কোডটা লেখা হয়েছে এই টপিকের সিনট্যাক্সটা পিক করে নিয়ে নেট সার্চ করে ওই টপিকটা শিখে নিয়ে এসে তখন আপনার ওই কাজটা সাধন করতে হবে, আপনার কার্যটা সাধন করতে হবে, সেটা মডিফাই করে ফেলতে হবে। এটাই হইতেছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শেখা। এবং সবচেয়ে বেস্ট যে ওয়েটা সেটা হচ্ছে বোথ ওয়েতে শেখা। আপনি স্টেপ বাই স্টেপ আগাইতেছেন। আস্তে ধীরে 20% ব্যাপার-স্যাপার শিখতেছেন। এইদিকে একটা ড্রিম প্রজেক্ট সেটআপ করে রাখছেন বা একটা প্রজেক্ট সেটআপ করে রাখছেন যেটা আপনি মডিফাই করতে চান। একটা কোড বেস সেটআপ করে রাখছেন যেটা মডিফাই করতে চান। এটাও মডিফাই করতেছেন। শিখতেছেন, মডিফাই করতেছেন, শিখতেছেন, মডিফাই করতেছেন। এর চাইতে বেস্ট আর কোন লার্নিং অ্যাপ্রোচ হতেই পারে না। তো এই মিক্সড অ্যাপ্রোচ এ আপনারা আগাইতে পারেন। এতে করে সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে লার্ন করতে পারবেন, এবং যে জিনিসটা কমবে সেটা হচ্ছে ড্রপ আউট হওয়ার চান্সটা কমে যাবে। ওকে। আচ্ছা, এখন দেখেন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শিখতে যদি যান সেক্ষেত্রে সাধারণত আমি অ্যাসাম্প করে নিতেই পারি আপনি একটা ড্রিম প্রজেক্ট সেটআপ করে রাখছেন, যে প্রজেক্টের কিছু পার্ট আপনি মডিফাই করতে চাইতেছেন, যে জিনিসপত্র মডিফাই করলে আপনার খুব কাজে লাগবে। এটাই হইতেছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মোটিভেশন। বা একটা প্রোগ্রাম আপনার কাছে আছে, প্রোগ্রামিং এর একটা সার্টেন পার্ট আপনি মডিফাই করতে চাইতেছেন, এটা হচ্ছে আপনার মোটিভেশন। এই মোটিভেশন যদি নাও থাকে আপনার, তারপরেও যদি আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শিখতে যান, খুব ভালো একটা রিসোর্স আছে, একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে automatetheBoringStuff.com। এখানে ছোট্ট পাইথন প্রোগ্রাম আছে, যে পাইথন প্রোগ্রাম ব্যবহার করে ছোট্ট জিনিসপত্র অটোমেট করা আছে। হয়তো একটা স্ক্যাপার তৈরি করা আছে, অথবা একটা ফাইল রিনেমার তৈরি করা আছে, অথবা একটা রিসাইকেল বিন ক্লিনার তৈরি করা আছে। ছোট অনেক প্রজেক্ট খুঁজে খুঁজে পাবেন এখানে। এখান থেকে আপনার ইন্টারেস্টের সাথে বেস্ট ম্যাচ করে এমন একটা প্রজেক্ট বেছে নেন। বেছে নিয়ে এই প্রজেক্টটা নিজের মতো করে মডিফাই করা শুরু করেন। সুতরাং আপনার যদি ড্রিম প্রজেক্ট না থাকে, গোল প্রজেক্ট না থাকে, আপনি স্টেপ বাই স্টেপ শিখতেছেন, আপনি চাইতেছেন পাশাপাশি যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ব্যাপার-স্যাপার গুলো শিখবেন। সেক্ষেত্রে আপনি automatetheBoringStuff.com এখান থেকে একটা প্রজেক্ট পিক করে নিতে পারেন। পিক করে সেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করাইতে পারেন। সুতরাং এখন, আচ্ছা, এরপর আরেকটা ব্যাপার আছে। এটা তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য যদি প্রজেক্ট না থাকে প্রজেক্ট বই থেকে বেছে নিতে পারেন, সে ব্যাপারটা আমরা পাইলাম। এখন
আপনি যদি স্টেপ বাই স্টেপ আগাইতে চান, স্টেপ বাই স্টেপ আগাইতে চাইলে সবচাইতে বেস্ট রিসোর্স, এই অফিসিয়াল রিসোর্সের কথা সবাই জানে, সেটা হচ্ছে W3 স্কুল। W3 স্কুলে টপিক বাই টপিক ডিসাইড করে দেওয়া আছে। আপনি জাস্ট টপিক বাই টপিক পড়াশোনা করে যান, ছোট্ট করে প্রজেক্ট করতে থাকেন, ছোট্ট করে প্রোগ্রাম করতে থাকেন। এর চাইতে বেশি আর কিছুই লাগবে না স্টেপ বাই স্টেপ আগাইতে গেলে। এই সাইটটা কি 100% ফ্রি? জি ভাইয়া, এই দুইটা সাইটই 100% ফ্রি। আমাদের wcschools.com এই সাইটে স্টেপ বাই স্টেপ যদি শিখতে চান 100% ফ্রি। এবং তার আগে আমি যে রিসার্চটা দেখাইলাম automatetheBoringStuff.com, এখানেও অনেক প্রজেক্ট আছে, সব প্রজেক্ট গুলাই ফ্রি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হইতেছে লার্নিং এর ওয়েটা। আমরা ছোট্ট করে একটা ওভারভিউ দিই, যাতে করে আরেকবার আপনাদের মাথায় থাকে যে আপনি প্রোগ্রামিং শিখতে গেলে কোন ওয়েতে আগাবেন। আমাদের বেসিক সমস্যা যেটা প্রোগ্রামিং শিখতে গেলে, সেই সমস্যাটা হচ্ছে ড্রপ আউট হই আমরা। আমরা অনেকবার শুরু করি, শুরু করে ড্রপ আউট হই। সুতরাং আমরা মাথায় রাখবো যে আমরা যেন ড্রপ আউট না হই। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হইতেছে আমরা ভুলে যাই। যেকোনো একটা টপিক শিখছি, ভুলে যাই। এই ভুলে যাওয়ার ব্যাপারটা আমরা মাথায় রাখবো। এই ব্যাপারটা, এই ২ টা ব্যাপার, এই ২ টা কমন প্রবলেম মাথায় রেখে আমরা ৩ টা অ্যাপ্রোচ দাঁড় করাইছি। স্টেপ বাই স্টেপ লার্নিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং, মিক্সড লার্নিং। এবং আমরা লাস্টে গিয়ে এনকারেজ করছি মিক্সড লার্নিংটাকে। স্টেপ বাই স্টেপ লার্নিং কি? টপিক ডিসাইড করে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা টপিক কভার করে যাওয়া। রিভার্স ইঞ্জিনিয়ারিং কি? আমরা আমাদের একটা প্রজেক্ট পিক করে নিলাম, এই প্রজেক্টের উপর মডিফিকেশন করতে করতে শেখা। মডিফাই করতে গেলে কোন টপিক পড়াশোনা করা লাগতেছে, আমি নেটে গেলাম, সেই টপিক নিয়ে পড়াশোনা করলাম, করে এসে আমি আমার মডিফিকেশনটা করলাম। এটা হইতেছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। এই ২ টা ওয়েতেই শিখতে পারেন। আর বেস্ট অ্যাপ্রোচ হইতেছে মিক্সড ওয়ে। আপনি প্রজেক্টটা পিক করে নেবেন, যে প্রজেক্টটা মডিফাই করে আপনি আপনার ড্রিম প্রজেক্টে কনভার্ট করতে চান, এমন একটা প্রজেক্ট পিক করে নেবেন। স্টেপ বাই স্টেপও শিখতে থাকবেন। দেখবেন যে স্টেপ বাই স্টেপ শেখা অনেক জিনিস এই মডিফাই করতে যাইতেছেন যে প্রজেক্টটাকে, এই প্রজেক্টটার মধ্যে কাজে লাগতেছে। এটা হইতেছে মিক্সড অ্যাপ্রোচ। এবং এটা পসিবল বেস্ট অ্যাপ্রোচ প্রোগ্রামিং শেখার জন্য। এই ২ টা অ্যাপ্রোচ, এই ৩ টা এই ২ টা অ্যাপ্রোচের মিক্সড অ্যাপ্রোচে যদি আপনি শেখেন, এই ২ টা প্রবলেমের কোনো প্রবলেমই আপনার কাছে থাকবে না। ড্রপ আউট হওয়া, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করছি, শেষ করতে পারি নাই। এটা হবে না। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে কনসেপ্ট কভার করে গেছি, কিন্তু পরবর্তীতে গিয়ে মনে হলো আহা বুঝি নাই। এটা যখন কভার করতেছেন তখন বুঝা যায় না। এই ব্যাপারটাও হবে না। আচ্ছা। এখন যে ব্যাপারটা, একটু ডিটেইলিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গেছি। কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি লাগবেই লাগবে। আপনি প্রত্যেকদিন একটা নিয়ম করবেন, যে নিয়ম করে এই পার্টিকুলার সময় প্রোগ্রামিং করতে বসবেন। এই কনসিস্টেন্সি লাগবে। কনসিস্টেন্সি ছাড়া সম্ভব না। আর এই কনসিস্টেন্সির জন্য মোটিভেশন, এটা দেওয়া ওয়েস্ট অফ টাইম। কারণ প্রোগ্রামিং করতে গেলে কনসিস্টেন্সি লাগবে। তারপরে অ্যাপ্রোচ গুলো আমরা কথা বলতেছি। কনসিস্টেন্সি আপনার আছে, এটা ধরে নিয়ে আমরা আগাইতেছি। ওকে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ লার্নিং এর ক্ষেত্রে প্রো টিপস কি ছিল? 80-20 রুল। 20% জিনিস 80% ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সুতরাং যা যা লাগবে, আমরা একটা প্রজেক্ট ডিসাইড করছি, এই প্রজেক্টটা করতে চাই, এই প্রজেক্ট করতে গেলে আমার এই টপিক শিখতে হবে। এই টপিকের মধ্যে থেকে আমি সবগুলা টপিক লিস্ট আউট করে ফেলছি। সবগুলো টপিকের মধ্যে থেকে আমি 20% টপিক আলাদা করে মার্ক করছি। এই 20% টপিক আমার 80% ক্ষেত্রে লাগবে। এরকম মার্কটা করছি, মার্ক করে 80% টপিকটা আমি আগে পড়াশোনা করে নিলাম। বাদ বাকি, দুঃখিত, এই 20% টপিকটা আমি আগে পড়াশোনা করে নিলাম, বাদ বাকি 80% পরে দেখে নেওয়া যাবে। এবং ওই 20% টপিক হইলেই আপনি আপনার মোটামুটি সব কাজ করে ফেলতে পারবেন। বাদ বাকি 80% আপনি কাজ করতে করতে শিখে নিতে পারবেন, যেটাকে বলা হয় পেরেটো প্রিন্সিপাল। স্টেপ বাই স্টেপ লার্নিং এর ক্ষেত্রে পেরেটো প্রিন্সিপালটা মাথায় রাখতে হবে। ওকে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে দেখেন আমরা একটা ছোট্ট লিস্ট এখানে প্রোভাইড করেছি, যে পাইথন যদি বেসিক থেকে শুরু করতে যাই আমরা, আমরা যে টপিক গুলো লিস্টিং করবো, এই লিস্টিং গুলো কিভাবে করতে পারি দেখেন। আমরা ডাটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে পড়াশোনা করতে পারি। এবং ডাটা টাইপের মধ্যে সাব টপিক যেগুলো যেগুলো আছে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, টাইপ কনভার্সন, ভেরিয়েবল এন্ড অ্যাসাইনমেন্ট। তারপরে বেসিক অপারেটর ২ নম্বর একটা টপিক, ২ নম্বর টপিকের সাব টপিক কি, অ্যারিথমেটিক অপারেশন, কম্পারিজন অপারেশন, লজিক্যাল অপারেশন। কিভাবে আমরা লিস্ট আউট করে ফেলবো যে আমাদের কি কি জিনিসপত্র শিখতে হবে। ওকে, এই লিস্ট আউট করার পর এখানে আর মার্ক করা শুরু করবো, যে দেখেন ডাটা টাইপের মধ্যে আমার টাইপ কনভার্সন হয়তো ইম্পর্টেন্ট না, হাইপোথেটিক্যালি বলতেছি, টাইপ কনভার্সন হয়তো এত ইম্পর্টেন্ট, এটা 80 এর মধ্যে পড়ে যেতেছে, সুতরাং এটা আমি পরে শেখার জন্য রেখে দিলাম। আমি ইনিশিয়ালি ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান আর ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট শিখে নিলাম, আমি আগাই গেলাম। এইভাবে আমরা আগাইতে পারি স্টেপ বাই স্টেপ লার্নিং এর ক্ষেত্রে। ওকে, আরেকটা ব্যাপার, এটা আমি বুঝতে পারতেছি না যে কিভাবে বললে এটার গুরুত্বটা, এই যে এই ব্যাপারটার গুরুত্বটা ফুললি এক্সপ্রেস করা যাবে। তারপরেও মাস্ট ডান একটা ব্যাপার, এই ব্যাপারটা করলে আপনি কখনোই ড্রপ আউট হবেন না। কনসেপ্ট শেখেন নাই, কনসেপ্ট বুঝেন নাই, এই ব্যাপারটা আপনার সাথে কখনোই হবে না। সেই ব্যাপারটা হচ্ছে
প্রত্যেকটা প্রজেক্ট শেষে ওই প্রজেক্ট দুঃখিত প্রত্যেকটা টপিক শেষে ওই টপিকে ব্যবহার করে ছোট্ট করে একটা করে প্রোগ্রাম লিখতে হবে, একটা দুইটা করে প্রোগ্রাম লিখতে হবে। এখন একটা প্রোগ্রাম লেখেন বা দুইটা প্রোগ্রাম লেখেন, এই দুইটা প্রোগ্রাম কেমন হতে হবে? ভেরিয়েবল শিখছেন, ভেরিয়েবল ব্যবহার করে দুইটা প্রোগ্রাম, অ্যারে শিখছেন, অ্যারে ব্যবহার করে দুটো প্রোগ্রাম, ডিকশনারি শিখছেন, ডিকশনারি ব্যবহার করে দুটো প্রোগ্রাম। তার মধ্যে একটা প্রোগ্রাম প্রথম আইডিয়া যদি জেনারেট করতে না পারেন, গুগল সার্চ করে চ্যাট জিপিটির কাছ থেকে আইডিয়া নিয়ে আসতে পারেন, কিন্তু দ্বিতীয় আইডিয়া, লাস্ট আইডিয়া অবশ্যই অবশ্যই আপনার মাথা থেকে জেনারেট করতে হবে। আপনার মাথা থেকে যখন একটা আইডিয়া জেনারেট হয়েছে যে অ্যারে ব্যবহার করে আমি এই কাজটা করে ফেলতে পারি, যে ভেরিয়েবল ব্যবহার করে এই কাজটা করে ফেলতে পারি, এটা যদি আপনার মাথা থেকে বের হয়, আপনি সার্টেন হইতে পারেন অ্যারে বা ভেরিয়েবলের আন্ডারস্ট্যান্ডিং এ আপনার কোনো ঝামেলা নাই। এবং আমরা মাঝে মধ্যে ইলিউশনে থাকি, অ্যারে পড়াশোনা করি, ডিকশনারি পড়াশোনা করি, আমরা মনে করি আমরা বুঝে ফেলছি, কিন্তু আসলে বুঝি না। এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং স্টেপ তো বললামই। একটা ড্রিম প্রজেক্ট মডিফাই করতে করতে শেখা। স্টেপ গুলো কি কি? একটা প্রজেক্ট কালেক্ট করেন, সেই প্রজেক্টে কি কি চেঞ্জ করবেন ডিসাইড করেন। চেঞ্জ করার জন্য যেখানে যেখানে কোড এডিট করতে হবে কোড এডিট করতে যান, এডিট করতে গিয়ে যেখানে বুঝতেছেন না পারতেছেন না সেই ব্যাপারটা স্টাডি করে আইসা তারপর এডিট করে, এডিট করে আপনি আপনার প্রজেক্ট দাঁড় করেন। সিম্পল ওয়ে, এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং ওয়ে। এখানে যে চ্যালেঞ্জটা ছিল, অনেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং ওয়ে করে ওয়েতে শিখতে যাবে কিন্তু হয়তো ড্রিম প্রজেক্ট পাইতেছে না, যে এইটা আমার ড্রিম প্রজেক্ট বা এইভাবে হইতেছে, এই প্রজেক্টটা মডিফাই করলে আমি ব্যবসা শিখতে পারবো। তাদের জন্য একটা রিসোর্স, সেটা হচ্ছে automate-the-boring-stuff.com। এখানে আপনি অনেক ওপেন সোর্স পাইথনের ছোট ছোট প্রজেক্ট পাবেন, যে প্রজেক্ট গুলো আপনার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে এই প্রজেক্টটা পিক করে এখানে এডিট করা শুরু করেন। ওকে, তারপর স্ট্রেট ফরওয়ার্ড লার্নিং এর জন্য আমরা একমাত্র বেস্ট রিসোর্স অফার সাজেস্ট করছি আপনাদের, W3 স্কুল। স্টেপ বাই স্টেপ পড়াশোনা করে যান, প্র্যাকটিস করে যান, ওই যে প্রত্যেকটা টপিক শেষে প্রজেক্ট করে যান, বা প্রজেক্ট টপিক শেষে দুইটা করে প্রোগ্রাম লেখেন। একটা হচ্ছে জেনারেটেড আইডিয়া গুগল থেকে নিয়ে আসেন, সেকেন্ডটা নিজের মাথা থেকে বের করে লেখেন, এইভাবে আগান। আচ্ছা, এখন কিছু প্রো টিপস। যেটা না থাকলে এই যে এত ব্যাপার স্যাপার আমরা আলোচনা করলাম, এই ব্যাপার স্যাপারের কোনো কিছুই কাজে লাগবে না। আচ্ছা, আমরা একটু কমেন্ট সেকশনে যাই। আচ্ছা ভাইয়া, আপনি প্র্যাকটিক্যাল ভাবে দেখাবেন কিভাবে কোড লিখবো? জি ভাই। ওকে, সিয়াম আহমেদ উনি কমেন্ট করছে ডাটা সায়েন্সের জন্য কি কি পাইথন প্যাকেজ লাগবে। আচ্ছা, ডাটা সায়েন্সের জন্য বেশ কিছু পাইথন প্যাকেজ লাগে। প্রথমত নামপাই লাগে, পান্ডাস লাগে, ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাটপ্লটলিব লাগে। আপনি যদি একটা মেশিন লার্নিং মডেল তৈরি করতে যান, সেই ক্ষেত্রে সাইকিট লার্ন শিখতে হবে অথবা পাইটর্চ শিখতে হবে। এই এই কয়টা মেশিন লার্নিং মডেল ব্যবহার করলেই হয়ে যাবে। এবং মজার ব্যাপার হইতেছে আমরা আমাদের কোর্সের মধ্যে এই ব্যাপার স্যাপারগুলো কভার করছি। ছোট্ট ছোট্ট ইজি ইজি প্রজেক্ট করছি ব্যাপার স্যাপারগুলো দিয়ে। যদি ইন ডেপথ এক্সপ্লোর করতে চান, বেসিকটা আমাদের কোর্স থেকে আপনারা পেয়ে যেতে পারেন। আচ্ছা, আমি স্পয়লার দিতেছি। আচ্ছা, স্পয়লার না দিয়ে আসেন, আমরা টিপসে আসি। যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, এত স্ট্র্যাটেজি বের করলাম, প্রজেক্ট শেষে প্রজেক্ট করলাম, টপিক শেষে প্রজেক্ট করলাম, আইডিয়া জেনারেট করলাম, জিপিটির কাছ থেকে আইডিয়া নিয়ে আসলাম। এই সব স্ট্র্যাটেজি কোনোটাই কাজে লাগবে না যদি না আপনার মধ্যে কনসিস্টেন্সি থাকে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। তাহলে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি থাকতে হবে। কয়েকটা ফুল প্রজেক্ট না করা পর্যন্ত আপনি প্রোগ্রামিং শেখা বন্ধ করবেন না। প্রোগ্রামিং শেখা শুরু করছেন, ২-৩টা ফুল প্রজেক্ট না হওয়া পর্যন্ত দয়া করে সেটা আর রেখে দিয়েন না। হয়তো ৪ মাস বা ৫ মাস আপনি পাইথন শিখতেছেন। আপনি ৩ মাস শেখার পরে চাইতেছেন এখন পাইথন বন্ধ করে দিয়ে শেখা। ৫ দিন পর শিখবো অথবা ১ মাস পর এসে শিখবো। না, রাখা যাবে না। মিনিমাম, মিনিমাম ২ টা ফুল প্রজেক্ট করতে হবে। না হলে কিচ্ছু মনে থাকবে না। তাহলে ফুল প্রজেক্ট করতে হবে। কনসিস্টেন্সি থাকতে হবে। এই ২ টা কি। আরেকটা ব্যাপার প্রো টিপস যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা ফ্লুয়েন্সির ব্যাপার আছে। যে ল্যাঙ্গুয়েজ কোড করতেছেন, আপনার মাথার মধ্যে আইডিয়া আছে, এই আইডিয়াটাকে কোডে ট্রান্সলেট করে ফেলতে পারতেছেন। কেউ তাড়াতাড়ি পারে, কেউ কারো এই আইডিয়াটাকে কোডে ট্রান্সলেট করতে একটু দেরি হয়। তো এইখানে একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। যে আমার মাথার মধ্যে একটা আইডিয়া আছে যে এই প্রবলেমটা এইভাবে সলভ করতে হবে, এইভাবে কাজ করবে। কিন্তু কোড লিখতে গেলে হয়তো গুগল করা লাগতেছে বারবার, আটকে বসে আছে। তো এখানে একটা ফ্লুয়েন্সির দরকার আছে। এই ফ্লুয়েন্সি আসবে কেমনে করে? আপনি লিড করে সপ্তাহে মিনিমাম ২ টা করে প্রবলেম সলভ করতে পারেন। আচ্ছা, ওকে। আমাদের এক ভাইয়া প্রশ্ন করছে, ভাইয়া কি কি ফুল প্রজেক্ট করা যেতে পারে? আচ্ছা, ফুল প্রজেক্ট যেটা করা যেতে পারে সেটা হচ্ছে প্রথমত ড্রিম প্রজেক্ট সিলেক্ট করতে পারেন। একটা ই-কমার্স অ্যাপ বানাবেন, এটা করতে পারেন। একটা মেশিন লার্নিং প্রজেক্ট বানাবেন, এটা করতে পারেন। এই ধরনের ফুল প্রজেক্ট আইডিয়া এভালুয়েট করে নেবেন এবং এটা একটু র‍্যান্ডম পিক না করে আপনার ইন্টারেস্টের সাথে একটু অ্যাসোসিয়েট করেন। যে আসলে মেশিন লার্নিং ভাল লাগে, ছবি নিয়ে ইমেজ ডিটেকশন নিয়ে কাজ করতে ভাল লাগে। এইজন্য আমি একটা ইমেজ ডিটেকশন এর অ্যাপ বানাইলাম। ল্যাঙ্গুয়েজ জেনারেশন নিয়ে কাজ করতে ভালো লাগে, জিপিটির মতো একটা অ্যাপ বানানোর ইচ্ছা,
আমি এনএলপি নিয়ে কাজ করা শুরু করে দিই। একটু ইমোশনের সাথে অ্যাটাচ করার চেষ্টা করেন যাতে করে প্রজেক্টটা মাঝপথে ছেড়ে না দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম? যে কোডটা করবে, দুঃখিত, যে প্রবলেমটা সলভ করবেন আইডিয়া মাথার মধ্যে আছে কিন্তু কোডে ট্রান্সলেট করতে একটু সময় লাগতেছে। এই জিনিসটা প্র্যাকটিসে রাখতে গেলে সপ্তাহে মিনিমাম ২ টা লিড কোড প্রবলেম সলভ করতে পারেন। leetcode.com একটা প্রবলেম সলভিং এর ওয়েবসাইট, যেখানে গেলে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রবলেম সলভ করতে পারবেন। এই জিনিসটাকে প্র্যাকটিসে রাখতে পারবেন। এটা অপশনাল। ১ম টা মাস্ট, ধারাবাহিকতা, কনসিস্টেন্সি, ফুল প্রজেক্ট থাকতেই হবে। ২য় ব্যাপারটা অপশনাল। ১ম টার জন্য ২য় টার জন্য ১ম টা কখনোই স্যাক্রিফাইস করবেন না। এটা হচ্ছে টিপস। ২য় যে ব্যাপারটা প্রো টিপস, প্রো টিপসটা হচ্ছে আমরা যখন টপিক রিসার্চ করছি, দেখেন এই যে টপিক রিসার্চ করছি, এই টপিক রিসার্চ করতে গেলে দেখবেন অনেক সময় আমাদের আননেসেসারি জিনিসপত্রগুলা চলে আসে। আননেসেসারি জিনিসপত্রগুলো আমাদের টপিকের মধ্যে চলে আসবে এবং শিখতেও হবে। এটা একটা আ বা consequential ড্যামেজ বলতে পারেন যে এটা unavoidable একটা ড্যামেজ। যে কিছু জিনিসপত্র শিখে ফেলছেন আপনি, যে জিনিসপত্রগুলো হয়তো পরে কাজে লাগতেছে না, আপনি ১ম এ মনে করছিলেন কাজে লাগবে। এটার জন্য আসলে ডিমোটিভেটেড হওয়া যাবে না। এই জিনিসপত্রগুলো ডিটেক্ট হয়ে যাবে, সমস্যা নেই। তো এখন এই লিস্টটা তৈরি করা যে কোনটার পর কি শিখবো, এটা একটা মেন্টাল পরিশ্রমের কাজ। এইটুকু মেন্টাল পরিশ্রম যদি করতে না চান, তাহলে আপনাদের জন্য এই প্রো টিপসটা, সেটা হইতেছে আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আপনাদের জন্য ফুল পাইথন একটা কোর্স নিয়ে আসছি। এখানে আপনাকে হেডেক হবে না, প্যারা নিতে হবে না যে কোন টপিক শিখবো। এখানে আপনাকে প্যারা নিতে হবে না। ব্রেইনস্টর্মিং ওইভাবে করতে হবে না। গুগল সার্চ করতে হবে না যে কি প্রজেক্ট করা যাইতে পারে। এখানে আপনার ওই প্যারা নিতে হবে না যে ভেরিয়েবলের সাথে অ্যারে ডিপেন্ডেন্সি কেমন। আগে অ্যারে শিখতে হবে নাকি আগে ভেরিয়েবল শিখতে হবে। এই প্যারা নিতেই হবে না। সেজন্য আমরা আপনাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি। এই কোর্সের মধ্যে আমরা আপনাকে অফার করতেছি ওই যে গাইডলাইনটা আছে, যে টপিক লিস্টটা আপনি সিলেক্ট করছেন, এই টপিক লিস্টের একটা অর্গানাইজড ওয়ে আমরা 80-20 রুল এপ্লাই করছি। এই অর্গানাইজড ওয়েতে যদি আপনি আগাইতে চান, তাহলে আমাদের কোর্সটাতে আপনি এনরোল করে ফেলতে পারেন। এবং এই কোর্সটার স্পেশালাইজ যে বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আমরা এই কোর্সটাকে সাজাইছি 80-20 প্রিন্সিপাল অনুসারে, যাতে করে আপনি মিনিমাম একটা এফোর্ট এপ্লাই করে ম্যাক্সিমাম একটা আউটপুট পাইতে পারেন। এরকম করে সাজানো হয়েছে। এবং এই কোর্সটা তৈরি করা হয়েছে অ্যাবসোলিউট বিগিনার যারা আছে তাদের কথা মাথায় রেখে। অর্থাৎ আপনি কখনো প্রোগ্রামিং করেন নাই, প্রোগ্রামিং এ শুরু করতে চাইতেছেন, এই ব্যাপার-স্যাপার গুলা প্রোগ্রামিং শুরু করতে চাইতেছেন আপনি। এই এই স্টেটে থাকলে এই কোর্সটা আপনাদের জন্য পারফেক্ট। মূলত বিগিনারদের ফোকাস করে এই কোডটা তৈরি করা হয়েছে। এবং এই যে কয়েক ট্রিকের কথা বলে দিলাম, এগুলো আপনার মাথায় রাখতে হবে না। কারণ আমাদের প্রত্যেকটা কনসেপ্ট শেষে ওই কনসেপ্ট গুলো ব্যবহার করে ছোট প্রোগ্রাম আমরা তৈরি করছি। ৫টা ৬টা কনসেপ্ট কভার করছি। করার পর ৭ নম্বর ক্লাসে ৭ নম্বর যে ভিডিও আছে, আমরা এখানে একটা প্রজেক্ট তৈরি করছি। যে প্রজেক্টে ১ থেকে ৫ নম্বর কনসেপ্ট গুলো ব্যবহার করে আমরা ৭ নম্বরের প্রজেক্টটা তৈরি করছি। তো এইগুলোর হেডেক নেওয়ার দরকার নেই। এই ব্যাপার-স্যাপার গুলোর প্যারা আমরা নিছি। আমরা এই প্যারা নিয়ে এই পুরো কোর্স ম্যাটেরিয়ালটা আপনাদের জন্য ডিজাইন করছি। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হইতেছে আমাদের কোর্সে তো ফান প্রজেক্ট আছেই। ছোট ক্যালকুলেটর, ছোট টিক-ট্যাক-টো গেম। আমাদের এই ফান প্রজেক্ট গুলো তো অবশ্যই আছে। তার সাথে সিরিয়াস লেভেলের গোটাকয়েক প্রজেক্ট আছে। যে প্রজেক্ট গুলাতে আমরা মেশিন লার্নিং ব্যবহার করছি, আমরা ফেস ডিটেকশন করছি, আমরা ইমোশন ডিটেক্ট করছি, আমরা স্ক্র্যাপার বট তৈরি করছি, যে বটটা ওয়েবসাইট স্ক্র্যাপ করে ডাটা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারে। এই কাজগুলো করছি। এতে করে ফান প্রজেক্টও করতে পারবেন। সাথে আপনি যদি এরপরে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, একটা পোর্টফোলিও দেখাইতে হয়। এই পোর্টফোলিওর জন্য যে প্রজেক্ট গুলো দরকার, কিছু প্রজেক্টও আপনার পোর্টফোলিওতে এড করতে পারবেন আমাদের কোর্সটা শেষ করতেই। এবং আরেকটা ব্যাপার হইতেছে আ পাইথন আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেহেতু বিগিনার ফ্রেন্ডলি একটা কোর্স তৈরি করছি, একবার বিগিনারদের কথা মাথায় রেখে, সুতরাং এই যে প্রজেক্ট গুলা তৈরি করছি, এই প্রজেক্ট গুলো একেকটা একেক ডোমেইনের প্রজেক্ট। কোনটা মেশিন লার্নিং এর প্রজেক্ট, কোনটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, কোনটা গেম। তো এখন আপনি এই পুরো কোর্স করতে এক্সপ্লোর করতে পারবেন যে আপনি ইন্টারেস্টটা কোনটাতে ফিল করতেছেন। আপনি মেশিন লার্নিং এ কাজ করতে ইন্টারেস্ট ফিল করতেছেন, আপনি প্রবলেম সলভিং করতে ইন্টারেস্ট ফিল করতেছেন, ডেস্কটপ অ্যাপ তৈরি করতে ইন্টারেস্ট ফিল করতেছেন। এই ব্যাপারটা না আমাদের কোর্স শেষ কোর্স করতে আপনি এক্সপ্লোর করতে পারবেন। তো মোটামুটি কোর্স শেষ করতে আপনি একটা ডিসিশনে উপনীত হতে পারবেন যে আপনি পাইথন ব্যবহার করে কি করতে চান। ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপার, প্রবলেম সলভার, এই ব্যাপার-স্যাপার গুলো আপনি কোর্স শেষ করতেই ডিসিশনটা নিয়ে ফেলতে পারবেন।
আচ্ছা, আমাদের আরেকটা কমেন্ট আসছে ফাতিমা রহমান। উনি কমেন্ট করছেন, "অটোমেশন করার জন্য পাইথন কি উপযোগী?" অটোমেশন করার জন্য, স্ক্রিপ্টিং করার জন্য, প্রসেস অটোমেশন করার জন্য পাইথনের বিকল্প কোনো ল্যাঙ্গুয়েজ চিন্তা করে বের করা যাবে, কিন্তু আসলে টাফ। অর্থাৎ মোটামুটি এর কম্পিটিটর কেউ নাই অটোমেশন টাইপের কাজের জন্য। অটোমেশন, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এই কাজগুলোর ক্ষেত্রে। ওকে। আচ্ছা, মনে হয় উনি আনসার পেয়ে গেছেন। আচ্ছা, আমরা ফান প্রজেক্ট করব, সিরিয়াস লেভেলের প্রজেক্টও করব এবং প্রত্যেকটা প্রজেক্ট আলাদা ডোমেইনে হওয়ার কারণে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি ক্যারিয়ারটা কোন দিকে আগায় নেবেন। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কোর্স শেষে আমরা একটা করে গাইডলাইন দিয়ে দেব। আপনি যে ফিল্ডে যেতে চান। ওয়েবে, মেশিন লার্নিং এ, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে, ডাটা অ্যানালাইসিস এ, যে ফিল্ডে যেতে চান, আমরা প্রত্যেকটার জন্য গাইডলাইন ভিডিও দিয়েছি, গাইডলাইন প্রোভাইড করেছি যে আপনি যদি ওয়েবে যাইতে চান তাহলে এই ফ্রেমওয়ার্ক শিখতে হবে, এই লাইব্রেরি শিখতে হবে, এইটার পর এটা শিখবেন, এই গাইডলাইন দেওয়া আছে। আপনি যদি ডাটা অ্যানালাইসিস এ যাইতে চান তাহলে এই ডাটা অ্যানালাইসিস এর জন্য এই লাইব্রেরি শিখতে হবে, এই যে ডাটা ক্লিনিং এর প্রসেস এইটা, এই স্টেপে এইভাবে আগাবেন। এই গাইডলাইন গুলো আমরা আমাদের কোর্সে দিয়ে দিয়েছি যাতে করে আপনি আমাদের কোর্সটা শেষে ক্যারিয়ারের একটা কিক স্টার্ট নিতে পারেন। তো এটাই হইতেছে আ আ আমাদের কোর্সের ব্যাপার-স্যাপার। সুতরাং এটা হইতেছে আমাদের কোর্সের ব্যাপার-স্যাপার। সুতরাং আমরা আজকে যে ব্যাপার-স্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, এটা মূলত একটা সাইকোলজিক্যাল এনালাইসিস ছিল যে আপনাদের জন্য এই কোর্সটা আমি কিভাবে ডিজাইন করছি। আমি নিজে প্রোগ্রামিং শিখতে গেলে কি ঝামেলাগুলো ফেস করছি। আমি যদি আবার প্রোগ্রামিং শেখা শুরু করতাম, আমি কি ওয়েতে আগাইতাম, আমি কোথায় সময় নষ্ট করছি, আমি স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং শিখে সময় নষ্ট করছি বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কখনো একটা ব্যাপার শিখেছি, যে ব্যাপারটা আসলে ফ্রুটফুল হয়েছে কিন্তু বুঝি নাই, পরবর্তীতে বুঝতে পারছি। এই ব্যাপার-স্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের আজকের এই লাইভ ক্লাসটাতে। ওকে। তাহলে আশা করি আপনারা আজকের ক্লাসে বুঝতে পারছেন যে প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিং দিয়ে কি করা সম্ভব? ক্যারিয়ারে আপনি কি করতে পারবেন? এবং এটাও শিখতে পারছেন যে যদি শিখতে চান তাহলে কিভাবে শিখবেন? এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করছি যে ল্যাঙ্গুয়েজ স্পিকটা করবেন কিভাবে? এই ব্যাপারটা শেয়ার করছি এবং লাস্টে গিয়ে আমরা আমাদের কোর্সের একটা ব্যাপার-স্যাপার যে কোর্সটা নিয়ে আসছি আপনাদের কাছে, এই কোর্সটা প্রেজেন্ট করছি আপনাদের কাছে এবং এই কোর্সটা স্পেশালিটি কি? এই ব্যাপার-স্যাপারগুলো এক্সপ্লেইন করছি আপনাদের কাছে। এবং আজকে আমাদের এই লাইভ থেকে যারা আমাদের এই কোর্সটাতে জয়েন করবে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। আপনারা কমেন্ট সেকশন চেক করতে পারেন আমাদের Facebook বা YouTube যেখান থেকে লাইভটা দেখতেছেন, এখানকার কমেন্ট সেকশনটা চেক করেন। আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে। ওকে। এখন আমরা একটু আচ্ছা, আপনাদের সবার পাইথন জার্নির জন্য শুভকামনা। এইটুকু ছিল আমাদের ক্লাসের ব্যাপার-স্যাপার। এখন যদি আপনাদের কোনো Q&A সেকশন থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মনে, এই ব্যাপার-স্যাপারগুলো আমার সাথে শেয়ার করতে পারেন, প্রশ্নগুলো বলতে পারেন। আমরা এই কনফিউশন গুলো, এই ডাউট ক্লিয়ার এর ব্যাপার-স্যাপারগুলো করতে পারি। ওকে, ঠিক আছে। ওকে, ফাতেমা রহমান উনি প্রশ্ন করেছেন, "আমি ইংলিশে তেমন ভালো না, তাহলে কি পাইথন পারবো?" আচ্ছা, আপু আমাদের এই কোর্স তৈরি করার মোটিভেশনটাই ছিল এইটা যে ইংলিশে অনেক অনেক কোর্স এভেইলেবল যেখানে আসলে ইফেক্টিভ ভাবে পাইথন শেখা যায়। বাংলায় ওয়েল অর্গানাইজড বিগিনার ফ্রেন্ডলি পাইথন কোর্সটা এভেইলেবল ছিল না। এই নিড থেকেই আমরা আসলে এই কোর্সটা তৈরি করছি। সম্পূর্ণ বাংলায় তৈরি করছি এবং মূলত এটাই কনসিডারেড ছিল যে যারা বাংলা ভাষাভাষী আছেন, ইংলিশে দক্ষতা ওইভাবে নাই। ইংলিশের তাদের জন্য এই কোর্সটা মূলত প্রিপেয়ার করা হয়েছে। সুতরাং ইংলিশের আ ডেপথ নলেজ আমাদের ক্ষেত্রে প্রয়োজনই নাই। আমরা বাংলাতেই আমরা এই কোর্স করে পাইথন শিখতে পারবো। ওকে, গেম ডেভেলপারের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো? ওকে, গেম ডেভেলপমেন্ট যদি করতে যান সেই ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আগে আপনি একটু এইটা ঘেঁটে বের করার চেষ্টা করবেন যে গেম আমরা যেমন ওয়েব ডেভেলপমেন্ট বা মেশিন লার্নিং করতে গেলে ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি খুঁজি, গেম ডেভেলপমেন্টের জন্য সেই ক্ষেত্রে গেম ইঞ্জিন খোঁজা হয় যে কোন গেম ইঞ্জিনটা শিখতে পারবেন। তো বেশ কিছু গেম ইঞ্জিন আছে যেমন হচ্ছে ইউনিটি যদি শিখতে চান তাহলে সি শার্প শিখতে পারেন। আমাদের গো ডট আছে, আমাদের পাই গেম আছে। গো ডট পাই গেম হচ্ছে পাইথনে। তাহলে ১ম এ ডিসাইড করেন কোন গেম ইঞ্জিনটা শিখবেন। যদি ইউনিটি শিখেন তাহলে সি শার্প শিখেন। যদি পাই গেম বা গো ডট শিখতে চান তাহলে পাইথনে শিখেন। এটা হচ্ছে গেম ডেভেলপমেন্ট এর গাইডলাইন আরকি। ওকে, ওকে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। লিঙ্কটা প্লিজ স্যার। ওকে, আচ্ছা। লিঙ্কটা আমাদের কমেন্ট সেকশনে আছে। কমেন্ট সেকশন থেকে আপনারা এনরোল করে ফেলতে পারেন। আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। এই লিঙ্ক থেকে যদি আপনারা এনরোল করতে পারেন। আচ্ছা, আনরিয়াল গেম ইঞ্জিন। ওকে, হ্যাঁ, আনরিয়াল গেম ইঞ্জিন শিখতে পারেন। এবং এখানে আরেকটা ব্যাপার কনসিডার করা দরকার। সেটা হইতেছে গেম ডেভেলপারদের কিন্তু ক্লাসিফিকেশন থাকে। ইন্ডি গেম ডেভেলপার হয়, আবার টিমে কাজ করে এমন গেম ডেভেলপার হয়। তো আনরিয়াল ইঞ্জিন
সাধারণত ইন্ডি গেম ডেভেলপার ইউজ করেন না। যারা বড়, বড় টিমে কাজ করেন, তারা আনরিয়াল ইঞ্জিনে কাজ করে। তো সুতরাং আপনি যদি গেম ডেভেলপার হয়ে জব মার্কেটে এন্ট্রি নিতে চান, ঠিক আছে আনরিয়াল ইঞ্জিন গুড এনাফ। কিন্তু আপনি যদি একা, একা গেম বানায়া সেই গেমটা রিলিজ দিতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় একটু লাইট ওয়েট গেম ইঞ্জিন গুলো চুজ করা আপনার জন্য বেটার। আমাদের পাইগেম বা গোডট এর মতো গেম ইঞ্জিন গুলো চুজ করা বেটার। ওকে? আরেকটা প্রশ্ন হচ্ছে একদম পাইথন এক্সপার্ট হইতে কতদিন সময় লাগতে পারে? ওকে, আচ্ছা। এখন ব্যাপারটা হচ্ছে আপনি পাইথনে এক্সপার্ট কিনা এই ব্যাপারটা সাবজেক্টিভ। এটা ডিসাইড করবে করা যাবে এইভাবে যে আপনি পাইথনে কি করতে চাইতেছেন। মেশিন লার্নিং যদি করতে চান তাহলে একরকম সময় লাগবে। ওয়েব ডেভেলপমেন্ট যদি করতে চান তাহলে অন্যরকম সময় লাগবে। আপনি যদি আ আ গেম তৈরি করতে চান তাহলে আবার অন্যরকম সময় লাগবে। তবে আমি এটা বলতে পারি আমাদের কোর্সে যদি আপনি এনরোল করেন, আমাদের কোর্সের স্ট্যাটিস্টিক অনুসারে আপনি মোটামুটি ১ম ১০ থেকে ১৫ দিনের মধ্যে ১ম প্রোগ্রাম তৈরি করতে পারবেন এবং আমরা আমাদের আ প্রোগ্রাম কোর্সটা শেষ হইতে আমাদের প্রায় ৫৫ টার মতো ভিডিও লেকচার আছে। ৫৫ টার মতো আমাদের আ বা বা ইন্টারেক্টিভ ম্যাটেরিয়াল আছে, স্টাডি ম্যাটেরিয়াল আছে। এই ৫৫ টা ম্যাটেরিয়াল কভার করতে আপনাদের বেশ কয়েকটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি নিজেকে মোটামুটি একজন ইন্টারমিডিয়েট ডেভেলপার বলতে পারেন। এবং তারপর যখন আপনি ক্যারিয়ার পাথওয়েটা চুজ করবেন, ক্যারিয়ার পাথওয়ে চুজ করার পরে আমার মনে হয় ৫ থেকে ৬ মাস সময় ইনভেস্ট করলে আপনি নিজেকে এক্সপার্ট বলে দাবি করতে পারবেন। আচ্ছা, ওকে। তাহলে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আর না হলে আমরা আমাদের আজকের ক্লাসটা র‍্যাপ আপ করে ফেলতে পারি। ওকে, মোবাইল দিয়ে কি পাইথন শেখা যাবে? ওকে, হ্যাঁ, মোবাইল দিয়েও পাইথন শেখা যাবে। তবে এটা রেকমেন্ডেড না। মোবাইল দিয়ে পাইথন শেখা যাবে, রান করতে পারবেন, শিখতেও পারবেন। তবে আমার সাজেশন হইতেছে দয়া করে একটা পিসি যেকোনো একটা কনফিগারেশন এ পিসি একটু ম্যানেজ করার চেষ্টা করুন। তাতে করে আপনার সময়ের ওয়েস্টেজটা কম হবে এবং লিমিটেশনটা কম থাকবে। ওকে। তাহলে এইটাই ছিল আমাদের আজকের লাইভ ক্লাস। আপনাদের সবার জন্য শুভকামনা। আশা করি আজকের লাইভের পরে আপনারা গাইডলাইনটা পেয়ে গেছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন। এটার একটা ম্যাট্রিক্স পেয়ে গেছেন। সুতরাং একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে ফেলেন। আপনার গাইডলাইন পেয়ে গেছেন। যদি পাইথন চুজ করেন আগাবেন কিভাবে? পাইথনে যদি শেখা শুরু করতে চান, পাইথনে জাম্প করে ফেলেন এবং যদি হেড আ বা এই হেডিংটা নিতে না চান যে আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শিখবো নাকি স্টেপ বাই স্টেপ শিখবো। আমার কখন ফুল প্রজেক্ট করতে হবে, কখন ছোট্ট প্রজেক্ট করতে হবে, আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারেন। আচ্ছা, ওকে। আমাদের আরেকটা ছোট্ট প্রশ্ন আসছে। দেখি। আ আরিফ হোসাইন উনি জিজ্ঞেস করেছেন পাইথন দিয়ে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করা যায়? জি, পাইথন দিয়ে এখনো ফ্রন্ট লাইন ডেভেলপমেন্ট করা যায়। যদি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন আরিফ হোসাইন সাহেব উনি যদি এটাই মিন করে থাকে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে থাকেন তাহলে পাইথনের জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটার আছে যেটা দিয়ে ফুল ফ্লেজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তাছাড়া যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে যান জ্যাঙ্গোর মতো ফ্রেমওয়ার্ক আছে, ফ্লাস্কের মতো ফ্রেমওয়ার্ক আছে যেগুলা দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের খুব প্রসিদ্ধ জিনিসপত্র তৈরি করা হয়েছে। আমাদের কোরা, তারপর হচ্ছে আপনাদের স্ট্যাক ওভারফ্লো, তারপর হচ্ছে আপনাদের YouTube এইরকম প্রজেক্টের ব্যাকএন্ড গুলো এইরকম এই পাইথনের এই ল্যাঙ্গুয়েজ এবং এই ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা হয়েছে। সুতরাং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাইথন হইতেছে পারফেক্ট একটা চয়েস। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ভাই পাইথনের কাজ পেতে হলে ফুল স্ট্যাক ডেভেলপার হতে হবে। না, পাইথনের কাজ পেতে হলে ফুল স্ট্যাক ডেভেলপার হতে হবে না। পাইথনের কাজ আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হয়েও পেতে পারেন, গেম ডেভেলপার হয়ে পেতে পারেন, ডাটা অ্যানালিস্ট হয়ে পেতে পারেন, প্রসেস অটোমেটর হয়ে পেতে পারেন। বরং এই ক্ষেত্রে কম্পিটিশন আরো কম। আপনি যদি প্রসেস অটোমেশন নিয়ে কাজ করতে যান দেখবেন যে খুব অল্প মানুষের প্রসেস অটোমেশন নিয়ে কাজ করতেছে। সেই ক্ষেত্রে পাইথন একটা আ আ আ কাজ পেতে পারে আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাইতে চান বা আউটসোর্সিং এ যাইতে চান, সেক্ষেত্রে এটা একটা হ্যাকি একটা ওয়ে হইতে পারে যে প্রসেস অটোমেশন বা ডাটা অ্যানালিসিস টাইপের কাজ, যে কাজগুলো অল্প মানুষজন করতেছে, এই টাইপের একটা স্কিল শিখে জাম্প করা। এগুলো কিন্তু আবার হাই পেইড কাজ। ওকে, ঠিক আছে? আমাদের আর কোনো প্রশ্ন আছে কি? ওকে। পাইথন দিয়ে কি অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়? ওকে, হ্যাঁ, পাইথন দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়। আমাদের কিউই নামের একটা ফ্রেমওয়ার্ক আছে। আমরা আ কিউটি কিট নামের একটা ফ্রেমওয়ার্ক আছে। আমাদের কিন্টার বা টিকিন্টার নামের একটা ফ্রেমওয়ার্ক আছে। এগুলা দিয়ে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। আমরা আমাদের এই কোর্সে কিন্টার ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করে দেখিয়েছি। আপনারা ছোট, ছোট গোটাকয়েক অ্যাপ্লিকেশন এবং গেম তৈরি করা শিখতে পারবেন আমাদের কোর্সে এনরোল করলে। যেখানে আমরা টিকিন্টার দিয়ে এই ছোট, ছোট অ্যাপ্লিকেশন গুলো তৈরি করছি। মোবাইল অ্যাপ এবং ডেস্কটপ অ্যাপ তৈরি করেছি। ওকে, ডান। আজকে আমাদের মনে হয় আর কোনো প্রশ্ন নাই। ঠিক আছে। তাহলে যে গাইডলাইন দিলাম, ল্যাঙ্গুয়েজ পিক করেন, প্রসেস পিক করেন,
আগাইতে থাকেন। আপনাদের জন্য সবার জন্য শুভকামনা।